আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবগুলো বিষয় ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা দ্রুত শুরু করব ইনশাল্লাহ। ইতিমধ্যেই অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন দেখতে পাচ্ছি। সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। সাইদা নি বলছেন সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আগেও বলেছি আমাদের যেই মূল যে 6টা ল, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, তারপর হচ্ছে আপনার এভিডেন্স, এসআর, লিমিটেশন, এই লগুলোর মধ্যে এভিডেন্স হচ্ছে তুলনামূলকভাবে একটু কমপ্লেক্স। তো সুতরাং সবগুলো বিষয় আমরা একেবারে ক্লিয়ারলি বুঝবো বিষয়টা এরকমও না, কিছু কিছু আমাদের হয়তো ঘাটতিও থাকতে পারে। আশা করি আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। একটু বিদ্যুৎ নেই, যার কারণে একটু ফ্যানের হয়তো একটু প্রবলেম হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, হয়তো আপনাদের সব কিছু বিষয় মনে আছে। আচ্ছা বলেন তো, একটা জাস্ট আমি একটা সিম্পল প্রশ্ন করি, সেটি হচ্ছে আমরা অ্যাডমিশনের সংজ্ঞা পড়েছিলাম কোন ধারায়, আর কমন ইন্টেনশনের বিষয়ে একটা সেকশন আমরা রিলিভেন্ট করেছি, সেটা কোনটা আপনাদের কি মনে আছে? জানলে একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ধ্বনি স্পষ্ট আছে বলেছেন বেলাল উদ্দিন জেলাল। আপনারা আরও অনেকেই জয়েন করেছেন, আপনাদের নামগুলো আমি দেখে নিচ্ছি। যারা যারা ক্লাসে জয়েন করেছেন, হোপফুলি আমরা ভালো একটা সেশন নিব। আর আমাদের যেই 6টি সেশনের কথা বলেছিলাম, কিন্তু আমাদের 7টা সেশন লাগবে, ঠিক আছে? আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না, কারণ আমাদের হাতে তাড়াহুড়া করার মতো কোনো পরিস্থিতি আমাদের সামনে নেই, যেহেতু আমরা রেকর্ডেড ক্লাস, অনেকগুলো রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস আমরা রেখেছি সবার জন্য। সুতরাং সব মিলিয়ে মনে হয় না তাড়াহুড়া করার কোনো কারণ আছে। আমরা স্টেপ বাই স্টেপ সামনে যেতে চাই, যাতে করে সবাই বেনিফিটেড হয়, সবাই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারে, জানতে পারে। এই জন্য আমরা একটু সময় নিয়ে সামনে যাব। আশা করি এতে সবাই অনেক বেশি বেনিফিটেড হবে। তো যাই হোক, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকের ক্লাসে। আমাদের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। স্টেপ বাই স্টেপ যাব এবং আমরা খুবই স্লোলি যাওয়ার চেষ্টা করছি, কোনো তাড়াহুড়ো আমরা করছি না। আমাদের কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি। আহ 10 কমন ইন্টেনশন, ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা একটু শুরু করতে চাই, আমরা সামনে যাব। আশা করি আমাদের কনসেপ্টগুলো আরও বেশি ক্লিয়ার হবে। আর যেগুলো আমরা ইতিমধ্যে পড়েছি, হোপফুলি আপনারা সবগুলো বিষয় নিয়ে টাচে থাকবেন। টাচে থাকলে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো সামনের ক্লাসগুলোতে। চরিত্র যখন প্রাসঙ্গিক, হোয়েন ক্যারেক্টার আর রিলিভেন্ট, আমরা আলোচনা করতে চাই সেকশন 52 থেকে স্টার্ট করে 55, হোয়েন ক্যারেক্টার আর রিলিভেন্ট। হোয়েন ক্যারেক্টার আর রিলিভেন্ট, এই বিষয়টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোয়েন ক্যারেক্টার আর রিলিভেন্ট 52 থেকে 55 পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। চরিত্র যখন প্রাসঙ্গিক, আমরা চরিত্র যখন প্রাসঙ্গিক এটা একটু আমরা দেখে ফেলি। এটা দেখার আগেই আপনাদেরকে একটা বিষয় বলে ফেলি, এই এভিডেন্স অ্যাক্টে চরিত্র নিয়ে অনেক জায়গায় কথা বলা আছে। আপনারা যদি দেখেন অনেক জায়গায় কথা বলা আছে। কিছু জায়গায় বলা আছে মামলার যে দুইটা পক্ষ আছে, বাদী এবং বিবাদী, তাহলে মামলার যারা পক্ষ আছে তাদের চরিত্র নিয়ে কিছু ধারায় বলা আছে। আবার কিছু ধারায় যারা মামলাতে যারা সাক্ষী দিতে আসে, সাক্ষীর চরিত্র নিয়েও কিন্তু কিছু ধারায় বলা আছে। এটা একটু আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। অনেকেই এটা ক্লিয়ার হতে পারে না, অনেক সময় এটা একটু কনফিউজড করে ফেলে যে কোথায় কার চরিত্রের কথা বলা হচ্ছে। এটা একটু ইম্পর্ট্যান্ট বিষয়, আমরা এটা একটু দেখে নিতে চাই। কেমন? যেমন সেকশন 132 যদি আমরা দেখি, 132 থেকে স্টার্ট করে 146 থেকে 155
146 থেকে 155 এই ধারাগুলো যদি আমরা দেখি, এখানে সবগুলো বিষয় বলা হয়েছে সাক্ষীর চরিত্র নিয়ে। একজন সাক্ষীর চরিত্রটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, এটা আমরা দেখব। আর সেকশন এই যে 52 থেকে স্টার্ট করে 55 পর্যন্ত এখানে কিন্তু সাক্ষীর বিষয়ে বলা হয়নি। যিনি মামলা করেছে, মামলার বাদী বিবাদী বা সংবাদদাতা, ইনফরমেন্ট বা কমপ্লেইনেন্ট, ওনাদের ক্যারেক্টার নিয়ে বলা হয়েছে। তাহলে এভিডেন্স অ্যাক্টের মধ্যে যে ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, এখানে দুইজনের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। কিছু সেকশনে বলা হচ্ছে যারা মামলার পার্টি আছে তাদের ক্যারেক্টার নিয়ে, আর কিছু ধারায় বলা হচ্ছে মামলাতে যারা সাক্ষী দিবে তাদের ক্যারেক্টার নিয়ে। তাহলে দুইটা কিন্তু আলাদা বিষয়। অনেকে এই জায়গায় কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করে ফেলে বা একটু কনফিউজড হয়ে যায়। আমরা প্রথমে সেকশন 52 থেকে স্টার্ট করে 52 থেকে স্টার্ট করে 55 পর্যন্ত একটু দেখে নিতে চাই এখানে কোন কোন বিষয়গুলো বলা হয়েছে। তাহলে এভিডেন্স অ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি দুইজনের চরিত্র নিয়ে বলা হয়েছে। এক হচ্ছে পার্টি আর এক হচ্ছে সাক্ষী, ঠিক আছে। এখন আমরা যেগুলো আলোচনা করব এগুলো হচ্ছে মামলার যারা পক্ষ আছে শুধু তাদের বিষয়ে। সেকশন 52-তে বলা হচ্ছে যিনি মামলা করেছে বাদী বা বিবাদী, ওনারা কে বেশি সৎ, কে বেশি নামাজ পড়ে, কে বেশি পূজা করে, অথবা কে বেশি চরিত্রবান, কে বেশি অনেক বেশি ভালো, কথা সুন্দর, এই বিষয়গুলো আপনি দেওয়ানি মামলায় আনতে পারবেন না। সিভিল মামলায় এই বিষয়গুলো হচ্ছে অপ্রাসঙ্গিক। সিভিল মামলায় এই বিষয়গুলো অপ্রাসঙ্গিক। কেন অপ্রাসঙ্গিক? কারণ আমরা সিভিল মামলা যেগুলো করি সেখানে কিন্তু আমি আপনার বিরুদ্ধে মামলা করি না, আমরা মূলত মামলা করি একটা ডিসপিউটেড ল্যান্ড নিয়ে বা একটা ডিসপিউটেড বিষয় নিয়ে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা হয় না, মূলত একটা বিষয় নিয়ে মামলা হয়, ঠিক আছে। আমার বিরুদ্ধে আপনি আমাকে আঘাত করেছেন অথবা আমি আপনাকে আঘাত করেছি, ওই বিষয়গুলো নিয়ে মামলা হয় না। তখন আসলে প্রশ্ন আসতো আপনি ভালো নাকি আমি ভালো, আমি খারাপ না আপনি খারাপ, এটা প্রশ্ন আসতো, আমি আপনাকে আদৌ মারধর করলাম কিনা। কিন্তু সিভিল মামলায় আসলে ব্যক্তি প্রতিনিধিত্ব করলেও এখানে বিষয়টা হয়ে যায় কিন্তু সম্পত্তি নিয়ে বা আদার্স কোনো একটা বিষয় নিয়ে আমরা জাস্ট প্রতিনিধিত্ব করি অ্যাজ এ প্লেন্টিফ অর অ্যাজ এ ডিফেন্ডেন্ট। এই জন্য সেকশন 52-তে ডিরেক্টলি যে বিষয়টা বলা হচ্ছে, দেওয়ানি মোকদ্দমায় আচরণ প্রমাণ করার জন্য চরিত্র হচ্ছে অপ্রাসঙ্গিক। ইন সিভিল কেসেস ক্যারেক্টার টু প্রুভড কন্ডাক্ট ইম্পিউটেড হচ্ছে ইরিলিভেন্ট। একটা কথা বলা হয়েছে আপনার এইখানে হচ্ছে ইরিলিভেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শুধুমাত্র সিভিল মামলার কথা বলা আছে। এখানে আমরা যা মনে রাখবেন বলে একটা ক্লজ রেখেছি, প্রিলিমাস্টার যদি দেখেন, দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের চরিত্র হচ্ছে অপ্রাসঙ্গিক এবং অগ্রহণযোগ্য। তবে উক্ত মোকদ্দমায় চরিত্র যদি বিচার্য বিষয় হলে বা অন্য কোনো প্রাসঙ্গিক ঘটনার সাথে সম্পর্কযুক্ত চরিত্রের বিষয়টি আসলে কেবলমাত্র তখনই প্রাসঙ্গিক হবে, এটা ভিন্ন বিষয়। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা নিয়ে সেকশন 54-এ কিছু কথা আছে, ওখানে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। তাহলে ফার্স্ট আমাদের সেকশন 52-তে যেটা একেবারে ক্লিয়ারলি বলা হচ্ছে সেটি হচ্ছে চরিত্র যদি বিচার্য বিষয় যদি না হয়, এখানে চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে না। যদি নর্মালি যদি কোনো একটা সিভিল মামলা হয় সেখানে আপনার হচ্ছে ক্যারেক্টার, আপনার চরিত্র কীরকম, এই বিষয়গুলো এখানে আসলে বলার দরকার নেই। এটা হচ্ছে অপ্রাসঙ্গিক, কোর্ট এটা অ্যাকসেপ্ট করবে না, আপনি এটা সাবমিটই করতে পারবেন না যেহেতু এটা অপ্রাসঙ্গিক। 52 53টা আমরা একটু দেখে ফেলি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 53 সেকশন 53 এটা হচ্ছে ক্রিমিনাল মামলা, যেগুলো ফৌজদারি মামলা আছে, ফৌজদারি মামলায় কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা যদি সেকশনটা যদি দেখি, প্রথম যেটা লাইন, ফৌজদারি কার্য দ্বারা অভিযুক্ত ব্যক্তির চরিত্র ভালো, এটা কিন্তু প্রাসঙ্গিক বিষয়। আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন, আসামি যিনি কনভিক্টেড, যিনি হচ্ছে অ্যাকিউজড পারসন, অভিযুক্ত ব্যক্তি যিনি অ্যাকিউজড পারসন, আপনি মামলা করেছেন, আপনার বাসায় চুরি হলো, তাহলে আপনি চুরির জন্য 380 ধারায় মামলা করলেন। আপনার বাসায় চুরি করেছে কে? সকিনা খাতুন, ঠিক আছে। এখন সকিনা খাতুন যদি হয় চরিত্রবান, পরহেজগার, পর্দানশীল অথবা আদার্স যে ক্যারেক্টারগুলো আছে, সেই যদি ভালো মানুষ হয়, এই কথাটা এখানে কিন্তু বলা যাবে। তাহলে অ্যাকিউজড পারসন যে ভালো চরিত্রের অধিকারী, ভালো পজিটিভ, এটা আপনি ফৌজদারি মামলায় বলতে পারবেন। এটা কেন বলা হচ্ছে, কেন বলা যাবে? কারণ একজন ভালো মানুষ তো আসলে চুরি করতে পারে না, মারামারি করতে পারে না, এই জন্য আসামি যদি ভালো হয় সেটা আপনি বলতে পারবেন। কিন্তু খারাপ হলে এটা বলার দরকার নাই, এটা আসলে কোর্ট গ্রহণ করবে না। কিন্তু সেই যে ভালো, এটা বলতে পারবেন। এখন সেটা বলবে কে? আমাকে সেটা বলেন আপনি। সেটা বলতে হবে চোরকে, সকিনাকে বলতে হবে যে আমি ভালো করে খেয়াল করবেন। তাহলে সেকশন 53-তে বলা হচ্ছে ফৌজদারি কার্য দ্বারাই অভিযুক্ত ব্যক্তির চরিত্র ভালো, এই বিষয়ে আপনি সাক্ষ্য দিতে পারবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কোর্টে কি আসলে এরকম সাক্ষ্য কেউ দেয়?
আসামি কি বলে যে আমি ভালো, এটা সে বলে? আসলে ম্যাক্সিমাম মামলায় এটা আসামি বলে না। কেন বলে না? ফৌজদারি মামলার একটা প্রিন্সিপাল আছে, একটা ফৌজদারি মামলা বিয়ন্ড রিজনেবল ডাউট, বিয়ন্ড রিজনেবল শ্যাডো অফ ডাউট, সন্দেহাতীতভাবে একটা মামলা প্রমাণ করাটা হচ্ছে যিনি মামলা করেছে ওনার ওনার কি আপনার ওনার জন্য এটা ওনার দায়িত্ব, ওনাকেই প্রমাণ করতে হবে যে অপরাধী অপরাধটা করেছে। আসামি চুপচাপ বসে থাকবে, জাস্ট আপনি প্রমাণ করবেন আপনার বাসায় চুরি হয়েছে, আপনি প্রমাণ করবেন সে আপনাকে মেরেছে, আপনি প্রমাণ করবেন সে আপনার হচ্ছে শ্লীলতাহানি করেছে, আপনি প্রমাণ করবেন সে আপনার ল্যাপটপ ভেঙেছে 427 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে হচ্ছে আপনাকে দা দিয়ে কুপিয়েছে 326 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে আপনাকে গুলি মেরেছে, গুলিটা কানের এই পাশে আঘাত লেগে চলে গেছে 307 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে আপনার বান্ধবীকে মার্ডার করেছে 302 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে আপনার বাসায় ডাকাতি করেছে 395 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে চাঁদাবাজি করেছে 385 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে মার্ডারের হুমকি দিয়ে আপনার বাসায় চুরি করেছে বা প্রিপারেশন নিয়ে আসছে 382 দ্বারা, আপনি আপনার হচ্ছে প্রমাণ করবেন সে হচ্ছে কি করেছে, আপনার ফোর্জারি করেছে, মানহানি করেছে সেকশন 500 দ্বারা, আপনি প্রমাণ করবেন সে কি করেছে, আপনার আরো অনেকগুলো অপরাধ সে করেছে যেগুলো পেনাল কোডের অনেকগুলো ধারায় আছে। এটা আপনি মামলা করেছেন, আপনিই প্রমাণ করবেন। এটা আপনার উপরে আইন কি করেছে, বার্ডেন আরোপ করেছে। এটা বিয়ন্ড রিজনেবল ডাউট আপনি প্রমাণ করেন, প্রমাণ করতে পারলে আসামি শাস্তি পাবে, আর প্রমাণ করতে না পারলে আসামি নিঃশর্ত মুক্তি পাবে। এটা হচ্ছে ফৌজদারি মামলার প্রিন্সিপাল, এটা আমরা সবাই জানি। তবে একটা বিষয় আছে, আসামি যখন দেখা যাচ্ছে তার আর বের হওয়ার কোনো পথ নাই, তখন কিন্তু সেই ডিফেন্স নিবে, এটাকে আমরা বলি ডিফেন্স। তখন বলবে যে আসামি ভালো। তাহলে সেই যদি বলে কোর্টকে, মাননীয় আদালত আমি তো ভালো মানুষ, আমি তো একজন ফেরেশতা, নর্মালি বলে না। যদি দেখা যাচ্ছে সে আসলে মুক্তির কোনো পথ নেই, তখন সে একটা ডিফেন্স নিয়ে বলবে, আসামি বলবে যে হচ্ছে আমি একজন ফেরেশতা, এটা সেই হুট করে সেই কথাটা বলতে পারে, সেই যে একজন ফেরেশতা সেটা সে বলতে পারে। আচ্ছা, এখানে তাহলে নর্মালি হচ্ছে ফৌজদারি মামলায় আসামি খারাপ, এগুলো হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা, কিন্তু সে যদি ভালো হয় সেটা কিন্তু প্রাসঙ্গিক এবং সেটা সে বলতে পারবে। ওকে, তাহলে এই জন্য 53 ধারায় বলা হচ্ছে আসামির চরিত্র যদি ভালো হয় সেটা প্রাসঙ্গিক। তবে একটা আচ্ছা এটা আমরা বলি, তাহলে এতটুকু পর্যন্ত গেল। এটা কোর্টকে আপনি বলতে পারবেন, পরীক্ষায় প্রশ্ন কিন্তু অলরেডি আসছে। 53 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির পূর্ব চরিত্র সচ্চরিত্র কোন মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক? আপনারা হচ্ছে একটু কমেন্টে জানাবেন কোন মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। আচ্ছা, এবার এটা গেল। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে সেকশন 54। এটা পরীক্ষা আরেকটা সেকশন 54, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সেকশন 53 এটাও কিন্তু ক্রিমিনাল মামলা নিয়ে, সেকশন 54 এটাও কিন্তু ক্রিমিনাল মামলা নিয়ে, এটাও কিন্তু পরীক্ষার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেকশন 54 একটু দেখি। প্রিভিয়াস ব্যাড ক্যারেক্টার নট রিলিভেন্ট এক্সেপ্ট ইন রিপ্লাই। সেকশন 53-তে আমরা দেখেছি ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি ভালো হলে সেটা বলা যাবে, কিন্তু সেই যে খারাপ সেটা আপনি বলতে পারবেন না। সেটা বলতে পারবেন, বাট এগুলো আসলে প্রাসঙ্গিক না। ঠিক আছে, সে খারাপ বিদায়তে আপনি মামলা করেছেন, এখানে নতুন করে তো খারাপ বলার দরকার নেই, মামলা করেছেন খারাপ বিদায়তে করেছেন। সেকশন 54-এ একটা ব্যতিক্রমের কথা বলা আছে, সেই যে খারাপ এটা তো বলা যাবে না, ঠিক আছে, কিন্তু যখনই সে কোর্টে বলবে যে মাননীয় আদালত আমি তো ফেরেশতা, তখনই সে শয়তান কিনা আপনি সেটা রিপ্লাই করতে পারবেন, উত্তর দিতে পারবেন। সেই যে খারাপ সেটা নর্মালি বলতে পারবেন না, কিন্তু যখনই আসামি বলবে আমি একজন ফেরেশতা লেভেলের মানুষ, তখন আপনি সাথে সাথে রিপ্লাই করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটা এখানে বলা আছে। কি বলা আছে দেখেন তো দেখি। তাহলে আমরা যদি ধারাটা দেখি, সেখানে বলা হচ্ছে ফৌজদারি কার্যধারায় অভিযুক্ত ব্যক্তির চরিত্র খারাপ, এটা আপনি বলতে পারবেন না, এটা অপ্রাসঙ্গিক বিষয়, এটা খারাপ বিধায়িত মামলা করেছেন। কিন্তু সেই যদি সাক্ষ্য দেয় যে মাননীয় আদালত আমি তো ফেরেশতা লেভেলের মানুষ, তখন আপনি তার চরিত্র যে খারাপ সেটা আপনি প্রমাণ করে দিতে পারবেন। কিভাবে করতে পারবেন? এখানে দুটা ব্যাখ্যা দেওয়া আছে। যেই মামলায় কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, সেই ক্ষেত্রে এই দ্বারা প্রযোজনে, আচ্ছা এটা বাদ, খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। সেই যে আসলে খারাপ ব্যক্তি আগের যে কোনো একটা মামলার রায় এনে কোর্টকে দেখাইতে পারবেন, মাননীয় আদালত দেখেন তার বিরুদ্ধে একটা চুরির মামলা আছে যেখানে তার 2 বছরের শাস্তি হয়েছে, তার বিরুদ্ধে একটা মানহানির মামলা আছে যেখানে তার 6 মাস শাস্তি হয়েছে, তার বিরুদ্ধে একটা রবারির ডেকুটির মামলা আছে 396 ধারা যেখানে তার 5 বছরের কারাদণ্ড হয়েছে, তার বিরুদ্ধে একটা রবারির মামলা আছে 394 যেখানে তার 2 বছরের কারাদণ্ড হয়েছে।
আপনি এই বিষয়গুলো সেখানে আনতে পারবেন। অথবা বলতে পারতে তার বিরুদ্ধে 323 ধারার একটা মামলা হয়েছে যেখানে তার 1 মাসের কারাদণ্ড হয়েছে, এটা আপনি কোর্টকে দেখাইতে পারেন আপনার হচ্ছে কি করার জন্য, তা এটা আপনার হচ্ছে রিপ্লাই করার জন্য। আচ্ছা, ফৌজদারি মামলার ক্ষেত্রে আশিকুল্লাহ চৌধুরী বলছেন নট ক্লিয়ার, কোনটা আপনার কাছে ক্লিয়ার না? ওকে, হ্যাঁ বলেছিলাম ভাইয়া, বলো। আরও আমি একটু ক্লাসে যাই হোক, সরি আমি অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ক্লিয়ার না হলে আমরা আবারও রিপিট করবো। ফৌজদারি মামলার ক্ষেত্রে নট ক্লিয়ার স্যার, আমার সালাম নেবেন। ওকে, আশিকুল্লাহ চৌধুরী বলছে নট ক্লিয়ার, কোনটা আপনার কাছে ক্লিয়ার না একটু কাইন্ডলি কমেন্টে জানান। ভেরি সিম্পল বিষয়, দেওয়ানি মামলা যদি আমরা করি সেখানে আসলে চরিত্র সম্পর্কে কথা বলার দরকার নেই, কারণ সেখানে ভালো খারাপের বিচার হয় না, বিচার হয় হচ্ছে যে কোনো একটা ডিসপিউটেড বিষয়, দ্যাটস ইট। আর ফৌজদারি মামলা যদি হয়, ফৌজদারি মামলা আমরা কার বিরুদ্ধে করি? খারাপ মানুষের বিরুদ্ধে করি, এটা আমরা ভালোভাবেই জানি। তো সুতরাং এখানে আসামি খারাপ, আসামি এরকম, এগুলো আসলে অপ্রাসঙ্গিক কথাবার্তা। আপনি তবে আসামি যদি ভালো যদি হয় সেটা কিন্তু বলতে পারবেন। আপনি বলবেন না, আসামিই বলবে। আসামি যদি নিজে মনে করে যে সে ফেরেশতা, তখন সে কোর্টকে বলতে পারবে মাননীয় আদালত আমি খুবই ভালো মানুষ, আমি ফেরেশতা, এটা সে বলতে পারবে। কারণ একজন ফেরেশতা তো খারাপ কাজ করতে পারে না। ফেরেশতা যে সে, এটা কিন্তু আবার প্রমাণ করতে হবে এই যে সেই যে ফেরেশতা সেটা। এখন আসামি যদি, আচ্ছা এটা এতটুকু পর্যন্ত আমরা জানি, এখন আসামি যদি ফেরেশতা বলে আপনি কি চুপ মারি বসে থাকবেন? আপনি প্রমাণ দেখাবেন না সেই যে খারাপ মানুষ? এই প্রমাণটা দেখানোর কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে সে আগের কোনো মামলায় যদি অভিযুক্ত হয়, কনভিক্টেড হয়, দণ্ডিত হয়, তখন আপনি সেটা দেখাইতে পারবেন। এই বিষয়টা বলা আছে সেকশন 54 ধারায় বলা আছে, ঠিক আছে? 54 ধারায় বলা আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। স্যার ধারাটা বুঝেছি, কিন্তু উত্তর প্রদান প্রসঙ্গ ছাড়া বলতে কি বুঝিয়েছে? উত্তর প্রদান প্রসঙ্গ ছাড়া কি বুঝিয়েছে? উত্তর প্রদান, এই যে উত্তর প্রদান প্রসঙ্গ ছাড়া পূর্ববর্তী অসৎ চরিত্র প্রাসঙ্গিক নয়। উত্তর প্রদান মানে কি? সেই যে বলেছে কোর্টকে খারাপ, আপনি সেই কোর্টকে বলেছে আমি ভালো মানুষ, এখন আপনি কোর্টকে তাহলে তার একটা রিপ্লাই করতে হবে না? আপনি রিপ্লাইয়ে বলবেন যে মাননীয় আদালত সে খারাপ, তখনই শুধুমাত্র আপনি খারাপ বলতে পারবেন। এটা হচ্ছে উত্তর প্রদান, এটা ছাড়া অন্য কোথাও বলার সুযোগ নেই। আপনি যখন বলেন যে মাননীয় আদালত উনি বলেছেন উনি ফেরেশতা, কিন্তু ওনার বিরুদ্ধে অলরেডি 5টা মামলা কি হয়েছে, রায় হয়েছে, এই যে দিস ইজ দ্য রায়, আপনি এটা বলতে পারবেন। এই কথাটা বলা আছে 54 ধারায়। তাহলে আমরা আপনার হচ্ছে সেকশন 52তে আমরা বলেছি দেওয়ানি মামলা এটা দেওয়া যাবে না। আর 53তে আমরা ফৌজদারি মামলার বিষয়ে বলেছি, ফৌজদারি মামলায় দেওয়ানি মামলায় চরিত্র একেবারে অপ্রাসঙ্গিক, ভালো খারাপ সব বাদ। দেওয়ানি মামলায় এটা নিয়ে কথা বলারই দরকার নেই। 53 ধারায় এসে আমরা ফৌজদারি মামলার কথা বললাম, যেখানে আসামি বলতে পারবে সে যে ভালো সেটা। কিন্তু সেই যে ভালো বললে আপনি মামলার বাদী কী করবেন? আপনি একটা রিপ্লাই দিতে পারবেন, না দিলেও সমস্যা নাই, রিপ্লাই যদি দেন আপনি সেখানেই তার চরিত্র নিয়ে আসতে পারবেন। সে যে খারাপ সেটা আপনি বলতে পারবেন, অন্যথায় বলতে পারবেন না। সে ভালো হলেই আপনি রিপ্লাই করতে পারবেন, এটা ছাড়া বলার সুযোগ নেই। এ কথাটা বলা আছে সেকশন হচ্ছে 54-এ। তখন আপনি সেটা সেখানে বলতে পারবেন। তখন হচ্ছে আপনি বলবেন কীভাবে? মুখে বললে হবে না, আপনাকে দেখাইতে হবে প্রিভিয়াস কোনো একটা জাজমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। হ্যাঁ, ব্যতিক্রম না, এটা হচ্ছে ব্যতিক্রম না, এটা হচ্ছে একটা সিম্পল বিষয়। সে ভালো বললে আপনি খারাপ বলতে পারবেন, আদারওয়াইজ খারাপ বলার দরকার নেই আর কি, খারাপ বলার লাভ নেই, এটা অপ্রাসঙ্গিক কথাবার্তা, কারণ সে তো খারাপ বিদায় তো মামলা করেছেন। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এটা একেবারে সিম্পল বিষয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবার আমরা আরেকটা বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে সেকশন 54। সাক্ষ্য আইন কিন্তু একটু কমপ্লেক্স আছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে এটা একটু কমপ্লেক্স আছে। এটা আমরা যত পড়বো তত শিখবো, যত পড়বো তত শিখবো। ওকে, এটা শিকার কোনো শেষ নাই। বাকি লগুলো একেবারে সিম্পল, কিন্তু এটা একটু কেয়ারফুলি পড়তে হয়। এটা দীর্ঘদিন না পড়লে কিন্তু দেখবেন যে আবার নতুন মনে হবে আপনার কাছে। ওকে, তাহলে আমরা সেকশন 55টা একটু দেখে ফেলি। ক্ষতিপূরণ প্রভাবকারী চরিত্র, ক্ষতিপূরণ প্রভাবকারী চরিত্র, ক্যারেক্টার অ্যাজ এফেক্টিং ড্যামেজেস। আমরা অনেক সময় ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারি। যেমন ধরেন একটা মেয়ের সাথে করিমের বিবাহের চুক্তি হলো, বিবাহের চুক্তি যে মেয়েটাকে আমি বিবাহ করব, সব দিকে জানাজানি হয়ে গেছে, একটা আংটি দেওয়া হলো, একটা লিখিতভাবে একটা চুক্তি করা হলো যে তার সাথে আমার বিয়ে হবে, বিয়ের একটা চুক্তি হলো। এখন সামহাও বিয়েটা ভেঙে গেল, তাহলে মেয়েটার একটা ক্ষতি হলো না? সব দিকে জানাজানি হয়ে গেছে করিমের সাথে তার বিয়ে হচ্ছে। এখন এই ক্ষেত্রে কিন্তু চরিত্রটা ইম্পর্টেন্ট বিষয়, এই ক্ষেত্রে চরিত্র কিন্তু প্রাসঙ্গিক, কারণ তার চরিত্র
তার ক্ষতিপূরণকে কী করবে, প্রভাবিত করবে। একটা সৎ চরিত্রবান মেয়ে পড়াশোনা জানে অনেক বেশি, এই মেয়ের কিন্তু ক্ষতিপূরণ বেশি হবে। আর যে মেয়ে আসলে পড়াশোনা করে না, কিছুই করে না, 7-5-14, ওই মেয়ের কিন্তু ক্ষতিপূরণটা কম হবে। এই জায়গায় কিন্তু চরিত্রটা যদি ক্ষতিপূরণকে যদি প্রভাবিত করে, ইন দ্যাট কেস ক্যারেক্টার উইল বি রিলিভেন্ট। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে আপনার চরিত্রটা, এখন ধরেন আপনার মানহানির একটা মামলা করেছেন, কেউ আপনার মানহানি করেছে, কেউ যদি আপনার মানের যদি হানি করে, তখন প্রশ্ন হবে যে আপনার মান আসলে কতটুকু আছে। আপনি একটা এলাকার হচ্ছে বিশাল একজন ব্যক্তি, আপনি একজন শিক্ষক, তাহলে আপনার মানের একটা কি আছে, আপনার মান কতটুকু, এটার একটা ভ্যালুয়েশন আছে। এখন ধরেন আপনি হচ্ছেন, আপনার নাম সুনাম অনেক বেশি, সেই ক্ষেত্রেও কি আছে, সেই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে। অথবা আপনাকে কেউ চিনে না, জানে না, আপনার পড়াশোনা নাই, কিছু নাই, এই তাহলে কোন জায়গায় কতটুকু মানের হানি হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার হচ্ছে, এই যে আপনার যদি কোনো মামলা করেন এই যে মানের হানির জন্য বা মানহানির জন্য, তখন কিন্তু আপনার চরিত্র, আপনার খ্যাতি, আপনার যশ, এগুলো ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি সেকশন 55। যদিও পরীক্ষায় প্রশ্ন আসে নাই, তারপরও আমরা আলোচনা করেছি জাস্ট একটু ক্লিয়ার থাকার জন্য। আসামি সচ্চরিত্রবান প্রমাণে সাক্ষী ডকুমেন্ট সাবমিট করতে পারলে কোন স্টেজে পারবে? আসামি সচ্চরিত্র প্রমাণে এমডি বেলাল উদ্দিন জালাল, আপনি প্রশ্ন করেছেন, বোর্ডে লিখে বুঝাইলে ভালো হইতো। এমডি রাকিবুল ইসলাম, বোর্ডে কি লিখতে হবে আমাকে একটু বলেন। এগুলো তো আসলে গণিত না যে এটা আসলে লিখে বোঝানো, এটা কি বোঝানো যায়? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে সিম্পল বিষয়। সেকশন 55-এ যে বিষয়টা বলা হচ্ছে, এখন মামলা ধরেন সেকশন 55-এর যে বিষয়টা, মামলাটার ধরনটা হচ্ছে কিরকম, আপনি মামলা করেছেন ক্ষতিপূরণের জন্য। আপনার কি ক্ষতি হয়েছে? আপনার ক্ষতি হয়েছে, ধরেন আপনাকে কেউ গালিগালাজ করেছে বা যে কোনো একটা কিছু করেছে, যার কারণে আপনি বলছেন যে আমার ক্ষতি হয়েছে। এখন ক্ষতি কত টাকার হয়েছে, এটা কেমনে নির্ধারণ করবে? এটা নির্ধারণ করবে আপনার চরিত্র দেখে, আপনি কে, হু আর ইউ, এটার উপর ডিপেন্ড করবে। আপনি দেশের একজন বিখ্যাত ব্যক্তি, তাহলে আপনার মানহানি হইতে পারে 100 কোটি টাকা। যেমন পরিমণির মানহানি হবে 1000 কোটি টাকা, সেখানে কুকুমনির মানের হানি হবে মাত্র 500 টাকা। কারণ পরিমণি আর কুকুমনির মধ্যে একটা পার্থক্য আছে। আর নিপুণ আক্তার হলে সেটা 100 কোটি টাকা। তাহলে এখন কোর্ট যখন বিচার করবে, তখন কোর্ট আসলে ডিটারমাইন করবে তার মানহানি কতটুকু হয়েছে। তখন নিপুণ আক্তার বলবে, মাননীয় আদালত, আমি একজন নায়িকা, আমার অনেক খ্যাতি আছে, মানুষ আমাকে চিনে, তরুণ বক্তারা সব আমাকে দেখলেই হচ্ছে আমার সাথে জড়িয়ে ধরে আমাকে সংবর্ধনা দেয়, আমাকে জড়িয়ে ধরলে আমাকে মানে নানা কথা সে বলতে পারে। তাহলে আপনার, কারণ অলরেডি সে ক্ষতিপূরণের একটা মামলা করেছে কয়েকদিন আগে, সম্ভবত আমি যতটুকু জানি 100 কোটি টাকা। এটা কে করেছে? এটা মিষ্টিমণি করেছে। মিষ্টিমণি একটা মেয়ে, ডাক্তার মিষ্টিমণি সম্ভবত, ও করেছে। কে একজন ক্ষতিপূরণের একটা মামলা করেছে। ওই মামলাটা আসলে এই আপনার হচ্ছে ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। ক্যারেক্টার বলতে শুধুমাত্র যে আপনার ভালো চরিত্র, ক্যারেক্টারের মধ্যে আরো অনেক কিছু আছে। এখানে খ্যাতি আছে, মানে আপনি কত মহান ব্যক্তি, তারপরে স্বভাব আছে, এটা তো আমি অলরেডি বললাম। আমি কি বোঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে পরিমণির বিষয়টা একটু আপনার হচ্ছে বড় আর কি। আমাদের মানহানি হবে ধরেন 10,000 টাকা। এখন আমাদের আর কি আপনার হচ্ছে এই নিপুণ আক্তারের কি সেম হবে? এটা অনেক বেশি হবে না? পরিমণির মান সম্মান অনেক। পরিমণি হচ্ছে ডানা কাটা পরি, ও তো ডানা কাটা পরি, তো অনেক বেশি। তো সুতরাং এটা মিষ্টি জান্নাত, ওর নাম হচ্ছে মিষ্টি জান্নাত। তাহলে এটা হচ্ছে সেকশন 55। এখানে মিস্টার জালাল উদ্দিন আর একটা প্রশ্ন করেছে। উনি বলেছে, আসামি যে ভালো এটা কখন বলবে? আসামি যে কখন ভালো এটা আমি সিআরপিসিতে পড়াবো। একটা ক্রিমিনাল মামলার যখন জীবনী আমরা পড়ি, একটা ক্রিমিনাল মামলা যখন স্টার্ট হওয়ার পরে বিচার যখন শুরু হবে, তখন প্রথমে রাষ্ট্রপক্ষ কিন্তু সাক্ষ্য দেয়। যারা মামলা করেছে তারা সাক্ষ্য দেয়, এটাকে আমরা বলি পিডাব্লিউ, প্রসিকিউশন উইটনেস। রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্য নেওয়া হবে, যারা মামলার বাদী পক্ষ থেকে সাক্ষ্য নেওয়া হবে। ওনারা যখন সাক্ষ্য শেষ করে ফেলবে আপনার, এরপরে কোর্ট 342 করে আপনাকে আসামিকে প্রশ্ন করবে। মানে আপনার কোনো কিছু বলার আছে, প্রশ্ন করবে নানাভাবে, এটা এমন কেন, এটা এমন কেন, এটাকে আমরা 342 ধারার 342 ধারার পরীক্ষা বলি। এরপরে আসামি যদি কোর্টের কাছে যদি কোনো রিপ্লাই, ডিফেন্স যদি দিতে চাই, তখন সেই ডিফেন্সে বলতে পারবে যে আমি ভালো মানুষ। তারপরে তার যে সার্টিফিকেট আছে সেগুলো বলতে পারে। এগুলো হচ্ছে একটা ফৌজদারি মামলার একটা স্টেজের মধ্যে এগুলো বলবে। আচ্ছা, অনিতা ইসলাম নায়রা বলছেন, স্যার পরি বাদ দেন। হয়েছে স্যার, পরি বাদ দেন।
আরে পরিমণিক যদি বাদ দেন তাহলে ক্ষতিপূরণ কিভাবে নির্ধারণ করবেন? এটা কারণ ক্ষতিপূরণের মামলা তো দুনিয়ার সব করে পরিমণি, পৃথিবীর বাংলাদেশের অর্ধেক ক্ষতিপূরণের মামলা কিন্তু পরিমণি দায়ের করে। এটা আপনি স্বীকার করেন বা নাই করেন। যাই হোক, সেকশন 52 থেকে 55 পর্যন্ত যে বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এখানে আমরা দেখেছি যারা মামলার পক্ষ আছে তাদের পক্ষদের চরিত্র নিয়ে, চরিত্র কখন কোর্টে রিলিভেন্ট হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এর মধ্য দিয়ে, এই সেকশনের মধ্য দিয়ে আমরা সেকশন 5-এ যে বলেছিলাম দুইটা বিষয় নিয়ে আমরা কোর্টে কি দিতে পারবো, আপনার সাক্ষ্য দিতে পারবো। একটা হচ্ছে ফ্যাক্ট এন্ড ইস্যু, আর একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। একটা হচ্ছে ফ্যাক্ট এন্ড ইস্যু, আর একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। ফ্যাক্ট এন্ড ইস্যু এবং রিলিভেন্ট ফ্যাক্ট এই দুটা নিয়ে আমরা সাক্ষ্য দিতে পারবো, এই কথাটা আমরা বলেছি। এখন কোন কোন ফ্যাক্টর রিলিভেন্ট সেটার কিছু নিয়মাবলী আছে যেটা আমরা আলোচনা করেছি সেকশন 6 থেকে স্টার্ট করে সেকশন 55। এই বিষয়গুলো নিয়ে কোর্টে আমরা কি দিয়েছি, সাক্ষ্য প্রমাণ আমরা দিতে পারবো। অ্যাকসেপ্ট করবে কি করবে না, ইট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট অনলি, যেটি বলা আছে সেকশন 134-এ, 136। এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তাহলে এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 55টি ধারাটি এবার ক্লিয়ার হলাম। স্যার, রশিদা ও সকিনা কথা না বলে পরিমণি মিষ্টি জান্নাতের কথা বলবেন। রশিদা, সকিনা, আচ্ছা এটা বুঝি নেই। পরিমণি আছে বিদায়, সিআরপিসি সেকশন 52 এখনো শাবানার একজন বলেছেন শাবানার কথা বলেন। শাবানার কথা তো বলবো হচ্ছে মুসলিম আইন যখন আমরা পড়বো তখন সেখানে আমরা শাবানার কথা বলবো। শাবানাকে কারণ বারবার ডিভোর্স দেওয়া হয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এক কাপড়ে, সবসময় শাবানাকে বের করে দেওয়া হয়েছে। শাবানাকে যখন বের করে দেওয়া হবে তখন আসলে তার বিবাহের ভ্যালিডিটি যাচাই করবো আমরা, এটাকে রেগুলার হলো নাকি ইরেগুলার হলো, সে কতটুকু দেনমোহর পাবে, কতটুকু মজ্জল, এগুলো আমরা আসলে দেখে নিব। কামিনাবাই কটা থাকে ওভারঅল আমরা সেটাতে দেখবো, কারণ বিবাহের সাথে শাবানা খুবই জড়িত আর কি। আর বাকি যে বিষয়গুলো ফৌজদারি যে বিষয়গুলো তো আছে এগুলোতে আমরা পরিমণি, আমাদের নিপুণ আক্তার ম্যাম আছেন, ওনাদের নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, আপনারা ক্লাসে আমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে এই যে সেকশন 5 আমরা বলেছিলাম দুইটা বিষয় নিয়ে আমরা কোর্টে সাক্ষ্য দিতে পারবো, একটা হচ্ছে ফ্যাক্ট এন্ড ইস্যু, একটা হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট। এখন কোন কোন ফ্যাক্ট শ্যাল বি কনসিডার্ড এজ রিলিভেন্ট এটার কিছু নিয়মাবলী আছে যেটি বলা আছে সেকশন 6 থেকে আপনার হচ্ছে 55 পর্যন্ত। ওকে, এই বিষয়গুলো নিয়ে আশা করি আপনারা বুঝেন। এবার আমরা আর সামনে যাই যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 52 থেকে 55 পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার আমরা আরেকটা জায়গায় যাব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 56 থেকে 58। 56 থেকে 58 এই বিষয়গুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা রিটেনও আসতে পারে। আপনার হচ্ছে ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুভড। কিছু ঘটনা আছে, কিছু কাহিনী আছে, কিছু ফ্যাক্টস আছে যেগুলো আসলে প্রমাণ করার দরকার নাই। ফ্যাক্টস নিড নট বি প্রুভড, এগুলো আপনার প্রমাণ করার কোনো দরকার নাই। কেন দরকার নাই? এটা আসলে কিছু বিষয় আছে এগুলো কোর্টে প্রমাণ করার দরকার নেই, এরকম অনেকগুলো বিষয় আপনারাও জানেন। এখন কোর্টে যদি গিয়ে আপনি বলেন স্যার একটা থানা আছে, এটা আপনি প্রমাণ করার দরকার, এটা কোর্টে জানে যে একটা থানা আছে। আপনি যদি কোর্টে গিয়ে বলেন স্যার এখানে 50,000 লয়ার আছে, এটা প্রমাণ করার কিছু নেই। কোর্টে গিয়ে যদি বলেন দেশে দৈনিক কোকোমনি নামে একটা পত্রিকা আছে, এটা আপনি কোর্টে প্রমাণ করার দরকার নেই, এটা কোর্ট ভালো করেই জানে। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো কোর্ট আসলে নর্মালি জানে, এগুলো আপনার প্রমাণ করার দরকার নেই। এরকম কিছু কিছু ফ্যাক্ট আছে যেগুলো আপনাকে প্রমাণ করতে হবে না। সেকশন 56-এ বলা হচ্ছে নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড নট বি প্রুভড। সেকশন 56 যদি আমরা দেখি, সেকশনটা ইংলিশে দেখবো কারণ পরীক্ষাটা ইংলিশে আসবে। তাহলে নো ফ্যাক্ট অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড বি প্রুভড। তাহলে যে বিষয়গুলোকে কোর্ট জুডিশিয়াল নোটিসে নিবে এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই। তাহলে নো ফ্যাক্টস অফ হুইচ দ্য কোর্ট উইল টেক জুডিশিয়াল নোটিস নিড বি প্রুভড। ঠিক আছে, তাহলে এখানে নোটা যদি আপনি যদি সামনে না দেন তাহলে যে ফ্যাক্টগুলো কোর্ট শ্যাল টেক জুডিশিয়াল নোটিস নিড নট বি প্রুভড এগুলো আপনার প্রমাণ করার দরকার নাই। ঠিক আছে, নিড নট বি প্রুভড অথবা নো যদি সামনে আনেন তাহলে নিড বি প্রুভড। তার মানে যেগুলো কোর্ট জুডিশিয়াল নোটিসে নিবে, বিচারিক দৃষ্টিগোচরে নিবে, সেগুলো আপনার প্রমাণ করার কোনো দরকার নাই, এগুলো কোর্ট জানে।
এগুলো কোর্ট জানে। এখন কোর্ট তাহলে এরকম কয়টা বিষয় জানে? এরকম কয়টা বিষয় জানে তার কোনো লিস্ট নাই, অনেকগুলো কোর্ট জানে, জানতে পারে। দেশে ধরেন ডিএলআর আছে, এটা কোর্ট জানে। দেশে যে একটা প্যানাল কোড আছে, এটা কোর্ট জানে না। দেশে যে একটা সিআরপিসি আছে, এটা কোর্ট জানে না। দেশে যে বর্তমানে আইফোন আছে, এটা কোর্ট জানে না। দেশে যে পরিমণি নামে একজন নায়িকা আছে, এটা আসলে কোর্ট নাও জানতে পারে। এটা আপনি যদি বলেন, তখন হচ্ছে আপনি কোর্টকে দেখা যাবেন যে মাননীয় আদালতে এই যে এই ছবি, তুমি আমার ঠিকানা আমার, তারপরে হচ্ছে মনের মাঝে তুমি, হৃদয়ের মাঝে আমি, এই মুভিগুলো দেখিয়ে কোর্টকে আপনি বলতে পারেন যে এই ধরনের কিছু মুভি আছে, তখন সেটা কোর্ট জুডিশিয়াল নোটিশে নিতে পারে, ইয়েস এটা আছে, এটা প্রমাণ করার দরকার নেই। তাহলে যেগুলো জুডিশিয়াল নোটিশে নিবে সেগুলো প্রমাণ করার দরকার নেই। সেকশন 57-এ বলা হচ্ছে কোর্ট কোনটাকে জুডিশিয়াল নোটিশে নিবে তার একটা তালিকা এখানে দিয়ে আছে, তবে তালিকাটা এক্সস্টিভ না। শুধুমাত্র এখানে যেগুলো আছে সেগুলো যে নিবে বিষয়টা এরকম না, এর বাইরেও যেগুলো অনেকগুলো বিষয় কোর্ট জুডিশিয়াল নোটিশে নিতে পারে। তখন যেই পক্ষ কোর্টকে নোটিশে নিতে বলবে সেই পক্ষকে সেটা কোর্টকে সাবমিট করতে হবে। এখন আপনি কোর্টকে জানাতে চাচ্ছেন মনের মাঝে তুমি নামে একটা কি আছে, মুভি আছে, এটা আপনি কোর্টে আপনি কোর্টে কি করেছেন, সাবমিট করেছেন, তাহলে এটা আপনাকে প্রমাণ করতে হবে না। যদি আপনি কোর্টের নোটিশে যদি সেটা যদি আনেন, আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করবেন, মুভিটা সাবমিট করবেন, অথবা একটা বই আপনি কোর্টের সামনে দিতে চাচ্ছেন, পরিমণির জীবনী, তাহলে সেটা বইটা আপনি সাবমিট করবেন, তাহলে কোর্টে জুডিশিয়াল নোটিশে নেবে। এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই। নর্মালি কিছু বিষয় আছে এগুলো আপনাকে প্রমাণ করতে হবে না, এটা কোর্ট অটোমেটিক্যালি জানে। তাহলে এরকম অটোমেটিক জানা যে বিষয়গুলো তার একটা তালিকা দিয়ে আছে 57-এর বিষয়গুলো আমরা একটু দেখে ফেলি কি কি বিষয় এখানে বলা আছে। এখানে আমি লিখেছি উল্লিখিত 11টি বিষয় আদালতে প্রমাণের প্রয়োজনে, শুধু 11টা বিষয় না, এর বাইরেও অন্যান্য বিষয়ে যদি কোর্ট যদি নোটিশে নেয় সেই ক্ষেত্রে আপনার প্রমাণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেশে একটা ধরেন আরএফএল বা হচ্ছে ধরেন আরএফএল নামে একটা কোম্পানি আছে, এটা যদি কোর্ট যদি বলে যে এটা আমি জানি, তাহলে এটা আপনার প্রমাণ করার দরকার নেই, এটা জুডিশিয়াল নোটিশে নিয়ে ফেলেছে। সেকশন 57-এ কি বলা হচ্ছে আমরা একটু দেখে ফেলি, কোন কোন বিষয়গুলো জুডিশিয়াল নোটিশে নিতে পারে। এটা রিটার্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন পরীক্ষা এগুলো আসবে, এটা আপনাকে সিরিয়ালে লিখতে হবে, প্রিলিমিনারিতে এভাবে আসে না, অন্যভাবে আসে। যেমন ধরেন বাংলাদেশের আইনসমূহ, সশস্ত্র বাহিনীর সমূহের জন্য প্রণীত যুদ্ধবিধি, এগুলো জুডিশিয়াল নোটিশ। আইনসভার কার্যবিবরণী, এখানে আরও অনেকগুলো বিষয়ের কথা বলা আছে, আমাদের ভূখণ্ডের কথা বলা আছে, জল স্থল সমুদ্রপথের নিয়মাবলী, আদালতের সদস্যবৃন্দ, বাংলাদেশের সাথে আবার কোনো গোষ্ঠীর সমস্যা হচ্ছে, এরকম অনেকগুলো যে বিষয়গুলো আছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্রের অস্তিত্ব, উপাধি, জাতীয় পতাকা, তারপরে কোনো একজন সরকারি অফিসার জয়েন করলো, তার ডেট, তার পদবি, সবগুলো বিষয় কোর্টে জানে বলে ধরে নেওয়া হবে। পরীক্ষায় প্রশ্ন যেগুলো সামনে একটু যদি দেখতে চাই, আদালতের যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারে তা এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় আছে কমেন্টে জানাবেন। আদালত যে সকল বিষয় জুডিশিয়াল নোটিশে নিতে পারে তা এভিডেন্স অ্যাক্টের কোন ধারায় বলা আছে কমেন্টে জানাবেন। আরেকটা প্রশ্ন করেছে, নিম্নের কোনটি জুডিশিয়াল নোটিশের বিষয় নয়? এটাও আপনারা পারবেন, কারণ রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ মায়ানমার বিরোধ আছে, আমরা সবাই জানি। সনদপ্রাপ্ত সকল আইনজীবীর নাম, এটাও আমরা জানি। বাংলাদেশের সীমানা আমরা জানি। ইসরায়েলের জাতীয় পতাকা, এটা কিন্তু জুডিশিয়াল নোটিশের বিষয় নয়। ঠিক আছে, এ বিষয়ে এখানে কিছু বলা নেই। এবার আমরা আরেকটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে সেকশন 58। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেকশন 58-এ কি বলা আছে আমরা একটু দেখে ফেলি হেডলাইনটা। ফ্যাক্টস এডমিটেড ডিড নট বি প্রুভড। তাহলে যেই ঘটনাগুলো অলরেডি স্বীকার করা হয়েছে, ফ্যাক্টস যেগুলো কি হয়েছে, এডমিটেড, তাহলে যেই বিষয়গুলো অলরেডি এডমিটেড, স্বীকার করে নেওয়া হয়েছে, সেগুলো আপনার প্রমাণ করার কি নেই, কোনো দরকার নেই। আমরা একটা ঘটনা কিভাবে স্বীকার করি, বিভিন্নভাবে একটা ফ্যাক্ট বা বিষয় আমরা কোর্টের কাছে স্বীকার করতে পারি। যেমন ধরেন আমি একটা মামলা দায়ের করলাম, তাহলে এটা আমি আর্জির মাধ্যমে স্বীকার করতে পারি। আপনি যখন আর্জি জবাব দিলেন রিটেন স্টেটমেন্ট, সেখানে আপনি কিছু বিষয় স্বীকার করে নিতে পারেন রিটেন স্টেটমেন্ট, তাহলে আর্জির মাধ্যমে আমরা স্বীকার করতে পারি, অথবা রিটেন স্টেটমেন্টের মাধ্যমে স্বীকার করতে পারি, অথবা কোর্টের স্টেটমেন্টের মাধ্যমে আমরা স্বীকার করতে পারি। তাহলে যেই বিষয়টা আমরা এডমিট করে ফেললাম, দ্য ফ্যাক্টস, যেটা ফ্যাক্টস এডমিটেড, যেটা অলরেডি স্বীকার হয়েছে বাই মেনি ওয়েস, এটা হইতে পারে প্লেডিংস, এটা হইতে পারে স্টেটমেন্ট, এটা হইতে পারে আদার্স ওয়ে, তাহলে সেই ফ্যাক্টটা কোর্ট আর প্রমাণ করার দরকার নেই। এই বিষয়টা বলা আছে সেকশন 58। তাহলে এটা আপনি আসলে এখানে যে বিষয়টা বলা আছে, তাহলে স্বীকৃত ঘটনা প্রমাণের কোনো প্রয়োজন নেই যদি মোকদ্দমার পক্ষগণ বা তার প্রতিনিধি উক্ত বিষয় বা ঘটনা স্বীকার করে নেয়। কখন? যখন মামলা শুনানি হবে, অথবা শুনানির আগেও হইতে পারে, অথবা আর্জি জবাবের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তাহলে কিসের মাধ্যমে আপনার হচ্ছে আপনি স্বীকার করতে পারেন?
শুনানির সময় বলতে পারবেন, শুনানির পূর্বে আপনি লিখিত আকারে কোর্টকে দিতে পারবেন, অথবা আর্জি জবাবের মাধ্যমেও আপনি কোর্টকে স্বীকার করতে পারবেন। এগুলো হচ্ছে কি করার দরকার নেই, আপনার প্রমাণ করার দরকার নেই। অ্যাডভোকেটশিপ 2017 সালে একটা প্রশ্ন আসছে, স্বীকৃত বিষয়ে প্রমাণের আবশ্যকতা নেই, এটা বাংলায় আসে কিন্তু সামনে আসবে ইংলিশে। লিখবে ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, এটা কোথায় আছে কমেন্টে জানান। আরেকটা প্রশ্ন পরীক্ষা আসছে, এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হবে না, যদি তা হয় তাহলে এটা কি হবে? এটা যদি অপরপক্ষ দ্বারা স্বীকৃত, নাকি প্রাকৃতিক নিয়ম সিদ্ধ, নাকি ঐতিহাসিক সত্য, নাকি সাক্ষ্য দ্বারা প্রমাণিত? আনসার কোনটা হবে কমেন্টে জানাবেন। আনসার কোনটা হবে কমেন্টে জানাবেন। এবার আমরা আরেকটু সামনে যাই, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 56 থেকে 58 পর্যন্ত আমরা দেখে নিলাম। এর বাইরে তাহলে এর আগে আমরা দেখলাম হচ্ছে 52 থেকে স্টার্ট করে 55। তাহলে আমরা দুইটা বিষয় দেখে নিলাম। আমরা টপিক ওয়াইজ কেন পড়ে যাচ্ছি, যাতে আমরা রিটেন একটা সুবিধা নিতে পারি, ঠিক আছে? তাহলে ক্যারেক্টার, কোন কোন ক্যারেক্টারের কোন কোন বিষয়গুলো, ক্যারেক্টার কখন রিলিভেন্ট হবে, কোন ক্যারেক্টার শ্যাল বি রিলিভেন্ট, উইল বি রিলিভেন্ট, সেকশন 52 থেকে স্টার্ট করে 53। তারপরে হচ্ছে সেকশন 56 থেকে স্টার্ট করে 58-এ বলা আছে ফ্যাক্টস হুইচ নিড নট বি প্রুভড, কোনটা কোনটা আপনার হচ্ছে প্রমাণ করার দরকার নেই সেটা বলা আছে। সেকশন 56-এ আমরা বলেছি কোর্ট যেটা জুডিশিয়াল নোটিসে নিবে, ফ্যাক্টস অফ হুইচ দ্য কোর্ট will take judicial notice need be proved. সেকশন 57 আমরা বলেছি কোন কোনগুলোকে কোর্ট জুডিশিয়াল নোটিসে নিতে পারে, তালিকাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এটা রিটেন আসবে। সেকশন 58-এ বলেছি ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, ফ্যাক্টস কিভাবে অ্যাডমিটেড হয়, এটা আমরা মামলা শুনানির সময় কোর্টকে স্বীকার করতে পারি, এটা মামলা শুনানির আগে কোর্টকে আমরা লিখিতভাবে স্বীকার করতে পারি, অথবা কোর্টে আমরা বাই সাবমিটিং প্লেডিংস, হয় প্লেন্ট অথবা রিটেন স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটা ফ্যাক্টস, একটা বিষয়, একটা ঘটনা কোর্টে আমরা স্বীকার করে নিতে পারি, যেটা আমরা স্বীকার করেছি দ্যাট ফ্যাক্ট শ্যাল নট বি প্রুভড। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ইশরাত জাহান বলেছেন এম কে সিরাজে আমি এখন ক্লাস দেখতে পাচ্ছি না কেন, আপনি কেন পাচ্ছেন না এটা উনি কিভাবে বলবে, আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানান। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ক্লাস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনারা কি ভীষণ টায়ার্ড হয়ে গেছেন, আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন, এগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু কমেন্টে জানাবেন। আমরা এই ক্লাসের একটু আমরা 10 সেকেন্ড ব্রেকে যাচ্ছি এবং তখন আমরা খেয়ে নিচ্ছি ড্রিঙ্কোর প্যাকেটের বোতলে নর্মাল পানি। অন্য পক্ষ না নট প্রবলেম, আবার ক্লাসে জয়েন করেন। আচ্ছা, ক্লিয়ার। আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন, বা আপনারা বুঝতে প্রবলেম হচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন, আপনাদের কি মন খারাপ কোনো বিষয় নিয়ে? নানা কারণে আমাদের মন খারাপ হতে পারে। একজন ফাতিমা রিমি বলছেন এভরিথিং ওকে, ও নো স্যার। রোমানা সুলতানা বলছেন নো, একটু কষ্ট হচ্ছে নিয়ে, বেবি নিয়ে না, আসলে যাদের বেবি আছে তাদের কষ্ট হচ্ছে না। ক্লাস ভালো লাগছে বলছেন তসনিম, তসনিয়া তসনিম। মুশফিকা রশিদ বলছেন ক্লিয়ার। নাম একটু ভুল হলে ক্ষমা করবেন, কারণ আমি চশমা নেই চোখে। ফারিহা কামাল বলছেন ন, পরিমণির সৌজন্যে 10 সেকেন্ডের ব্রেক। না, পরিমণির সৌজন্যে ব্রেক আমরা নিব না। আমরা এখন যে ব্রেকটা নিচ্ছি এটা হচ্ছে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। স্যার এনার্জি ড্রিঙ্ক খান বলেছেন এরশাদ হাসান, থ্যাংক ইউ, আপনার ক্লাস করলে মন ভালো হয়ে যায় বলেছেন। জান্নাতুল ফিজা উম্মি, উম্মি, আচ্ছা উম্মি। অনেকে কাজী ফারহান আহমেদ কমেন্ট করেছেন, সুফিয়া খাতুন কমেন্ট করেছেন, আনিতা ইসলাম নয়রা কমেন্ট করেছেন, শাগুফা নিগম কমেন্ট করেছেন, মনিরুল ইসলাম বলেছেন ওকে একটু পড়লেই হবে। শিফুদে বলেছেন আপনার অভিনয় দারুণ বলেছেন। আমি অভিনয় করেছি? আমরা কি অভিনয় করছি না এভিডেন্স পড়ছি? আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। তাহলে এটা তো আসলে একটা মিস ইন্টারপ্রিটেশনও হইতে পারে যে কি এখানে কি ক্লাস হচ্ছে না অভিনয় হচ্ছে। ওকে, আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আলোচনা করব দুইটা দ্বারা, একটা হচ্ছে 5960। 5960 এই দুইটা দ্বারা আমরা একটু একসাথে পড়ার চেষ্টা করব। দিস ইজ দ্য ওরাল এভিডেন্স। তাহলে ওরাল এভিডেন্স নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওরাল এভিডেন্স সেকশন 59 থেকে স্টার্ট করে সেকশন 60 এই দুইটা দ্বারা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 59 থেকে 60।
সেকশন 59-এ কি বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। মোস্ট ইম্পর্ট্যান্ট সেকশন 59, অল ফ্যাক্টস মে বি প্রুভ বাই ওরাল এভিডেন্স। যত কাহিনী আছে, যত ফ্যাক্টস আছে, যত ঘটনা আছে, এই ধরনের সকল ফ্যাক্টস, ঘটনা, বিষয় আপনি মৌখিক সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে পারবেন। সাক্ষী এসে কোর্টে সাক্ষ্য যদি মৌকে বলে তখন সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তাহলে অল ফ্যাক্টস মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স, মৌখিকভাবে আপনি কি করতে পারবেন, আপনি সেটা প্রমাণ করতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, কিছু বিষয় আছে এটা মুখে বললে হবে না, আপনাকে কোর্টে এসে দলিল সাবমিট করতে হবে। আমরা সেটা একটু দেখিনি। সেটা যেখানে বলা আছে এক্সেপ্ট দ্য কন্টেন্ট অফ ডকুমেন্টস, তাহলে কিছু বিষয় আছে যেটা মুখে বললে হবে না, এক্সেপ্ট দ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট। কন্টেন্ট অফ ডকুমেন্ট, তাহলে ডকুমেন্টের একটা দলিলের মধ্যে যে বিষয়গুলো আছে এইগুলো মুখে বললে হবে না। এই কথাটা সেকশন 59-এ বলা আছে। 59-এ নর্মাল যে কথাটা বলা আছে, প্রত্যেকটা ফ্যাক্ট, এভরি ফ্যাক্টস ক্যান বি প্রুভড বাই ওরাল এভিডেন্স। তবে কিছু বিষয় আছে আপনি মুখে বললে হবে না, আপনাকে দলিল দিতে হবে। সেটি হচ্ছে কন্টেন্ট অফ ডকুমেন্ট, দলিল। কন্টেন্ট মানে হচ্ছে দলিলের ভিতরে যা আছে বিষয়বস্তু। তাহলে দলিলের বিষয়বস্তু যদি প্রমাণ করতে চান আপনাকে দলিল নিয়ে আসতে হবে। এটা ছাড়া বাকি সব বিষয় আপনি মুখে বলতে পারবেন। সেকশন 59। সেকশন 60 আমরা বলে ফেলি, এটা 59-এর সাথে এটা লিঙ্ক আপ। তাহলে সেকশন 60-তে বলা হচ্ছে মুখে বলবেন ভালো কথা। তাহলে মুখে কিভাবে বলবো? মুখে যা বলবেন সেটা হইতে হবে ডিরেক্ট, ঠিক আছে? ডিরেক্ট হইতে হবে, ইনডিরেক্ট হইলে হবে না। তার মানে শোনা হলে হবে না, আরেকজন থেকে শুনে বললে হবে না। আপনাকে মুখে যা বলবেন, ওরাল এভিডেন্স যেটা বলবেন সেটা আপনি নিজেই শুনেছেন, নিজেই দেখেছেন, নিজেই অনুভব করেছেন এরকম লাগবে। শোনা সাক্ষী হবে না। আমি দেখেছি মারতে, এটাকে আমরা বলি ডিরেক্ট এভিডেন্স। আমাকে সকিনা বলেছে, সকিনাকে জরিনা বলেছে, জরিনাকে মর্জিনা বলেছে, মর্জিনাকে সাদিয়া বলেছে যে আপনার হচ্ছে সেখানে মারামারি হচ্ছে, এটা বললে হবে না। আমি নিজের চোখে দেখেছি মারামারি হচ্ছে, আমি নিজে অনুভব করেছি অনেক গরম, এটা হচ্ছে ডিরেক্ট। আপনি যদি বলেন আমাকে আমার বালিকা বন্ধু সকিনা বলেছে ও কি গরম, এটা হবে না। আপনাকে নিজেকেই ফিল করতে হবে, নিজেকেই শুনতে হবে, নিজেকেই বুঝতে হবে, নিজে এসে বুঝে শুনে যেটা বলবেন এটাকে আমরা বলি ডিরেক্ট। তাহলে আপনার হচ্ছে হিয়ার্স এভিডেন্স হবে না, শোনা বিষয় হবে না। কোনটাকে আমরা এখানে বলবো হচ্ছে আপনার ডিরেক্ট, সেই বিষয়টা। নেট প্রবলেম করছে খুব, মেবি আমার বাসার নেট, কয়েকজনের নেট প্রবলেম হচ্ছে, তবে এখানে আপনার হচ্ছে ঠিক আছে, নেট ক্লিয়ার আছে, আমি নিজেও ক্লাস করছি, আমার সামনে মোবাইল আছে। তাহলে সেকশন 60-তে বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য অবশ্যই কি হইতে হবে, ডিরেক্ট হইতে হবে, ইনডিরেক্ট হবে না। তাহলে ডিরেক্ট মানে কি বোঝাচ্ছে সেটা এখানে প্রত্যেকটা বিষয় আলাদা করে বলা আছে। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ইন অল কেসেস, হোয়াট এভার মাস্ট ডিরেক্ট। তাহলে ওরাল এভিডেন্স যেটা দিবেন এটা অবশ্যই কি হইতে হবে, ডিরেক্ট হইতে হবে। তাহলে কোন কোন বিষয়গুলো ডিরেক্ট সেটা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। নাম্বার ওয়ান, নাম্বার 2, 3 এগুলো একটা আমরা মুখে বলে ফেলি। এমন ঘটনাকে নির্দেশ করে যেটা দেখা যেত, তখন সাক্ষী এসে কোর্টে বলবে আমি দেখেছি। তাহলে ঘটনাটা হচ্ছে কিরকম? ঘটনাটা হচ্ছে পরিমণিকে আপনি শ্লীলতাহানি করেছেন, পরিমণি হেঁটে যাচ্ছে, আপনি পিছনে গান করে জ্বালাচ্ছেন, পরিমণি যায় একা আপতে, তারপরে কি বলে চুমকি চলেছে একা আপতে, দেখতে কত সুন্দর, হাবি জাবি বলে আপনি পিছনে যাচ্ছেন, এটাকে আমরা বলি ইপটিজিং, শ্লীলতাহানি বলি। 509 ধারা, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, এগুলোতে ইপটিজিং। অথবা আপনি পরিমণির গুমটা নিয়ে ফেলেছেন, কি সুন্দর গুমটা বলে টান মেরেছেন, এটাও কিন্তু একটা অপরাধ। এটা আবার 599 যাবে না, এটা যাবে 354, 55 এদিকে কিছু ধারা আছে, এখানে আসবে। এখন তাহলে আপনি সেটা দেখেছেন, আমি দেখেছি, আপনি তার কি নিয়ে ফেলেছেন, গুমটা নিয়ে ফেলেছেন, কোর্টে এসে বলবেন যে আমি দেখেছি গুমটা নিতে। এটা যদি বলেন এটা হচ্ছে ডিরেক্ট, কারণ ঘটনাটা তো দেখা যায়। আপনি কোর্টে এসে বলতে হবে আমি নিজের চোখে দেখেছি, আমাকে সকিনা বলেছে, সকিনাকে পরিমণি বলেছে, এটা বললে হবে না। তাহলে যেটা দেখা যায়, যে ঘটনা দেখার মতো, সেটা আপনি কোর্টে এসে বলবেন আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। যেটা শোনা যেত সেটা আমি নিজের সুখে নিজের কানে শুনেছি। সুরগুল হচ্ছে মাননীয় আদালত,
আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম অনেক চিৎকার হচ্ছে, আমার ভাই তোমার ভাই আর নাই আর নাই, মিছিল হচ্ছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। পিছন থেকে জিজ্ঞেস করলো কি জ্বালবো কি জ্বালবো, জানি না জানি না। এটা আপনি শুনেছেন, কোর্টের সামনে বলতে হবে আমি এই বিষয়গুলো শুনেছি, আমাকে রহিম বলেছে, রহিম শুনেছে বললে হবে না। তারপরে যেটা অনুভব করা যায়, যেটা ফিল করা যায়, সেটা আপনি কোর্টে এসে বলবেন আমি ফিল করেছি অনেক গরম, অথবা অন্য যে কোনো একটা বিষয়, সেটা আপনি এসে বলবেন। তাহলে এখানে বিষয়গুলো বলা আছে, যেটা দেখা যেত বলবেন দেখেছি, যেটা শোনা যেত এসে বলবেন আমি শুনেছি, যেটা ফিল করা যায় আপনি এসে বলবেন আমি ফিল করেছি। এরকম আরও কিছু বিষয় দেয়া আছে। অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় আসছে, আগে দেখি পরীক্ষায় প্রশ্নগুলো আপনারা পারেন কিনা। ঠিক আছে, আর কোনো একটা বিষয়ের যদি আপনি যদি অভিমত যদি পেশ করেন, তাহলে আপনি কোন বিষয়ের উপর অভিমতটা দিয়েছেন সেটাও কোর্টকে বলবেন। ঠিক আছে, কেউ যদি একটা যদি অভিমত দেয়, তখন আমি বলবো যে আপনি এই বইটার উপর আমি অভিমত দিয়েছি, আমাকে করিম অভিমত দিয়েছে, করিমের অভিমত আমি এখানে দিচ্ছি, এটা হবে না, আমি এই বইটা পরে অভিমত দিচ্ছি, তাহলে আপনি এটা বলবেন কোর্টে। ঠিক আছে, দিস ইজ দ্য ডিরেক্ট। ঠিক আছে, তখন বইয়ের লেখককে যদি আনার দরকার হয় আনবেন, আর যদি নিয়ে আসতে না পারেন ইটস ডিফারেন্ট থিং। তাহলে এখানে যে প্রশ্নগুলো করেছে, অ্যাডভোকেটশিপ 2013-তে প্রশ্ন করা হয়েছে, নবম জুডিশিয়ারিতে প্রশ্ন আসছে, অ্যাডভোকেটশিপ 23-এ আসছে, 12-তে আসছে, 20-এ আসছে, 17-তে আসছে, মোট 6টা প্রশ্ন করা হয়েছে। তার মানে এই সেকশন 60 কত গুরুত্বপূর্ণ একটা ধারা, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন নাই। কারণ অনেকে মনে করে যে পরিমণির কথা বললেই মনে হয় এটা একটু অপ্রয়োজনীয়, এটা মনে করে, আসলে এটা পরিমণি নয়, এটা ধরেন হচ্ছে জায়েদ খান। এই জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবেই, যেহেতু এটা জায়েদ খানের বিষয়। তাহলে এখানে দেখেন যে প্রশ্ন, 1 নম্বর যেটা প্রশ্ন, নিম্নের কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে গণ্য করা যায়? সবাই পারবেন। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য, বলেন তো দেখি পারেন কিনা। সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে, এটা আপনারা পারবেন না। বাকি যেগুলো আছে। 3 নম্বর প্রশ্ন, সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য কি হবে? লিখিত হবে, দালিলিক হবে, পরোক্ষ হবে, প্রত্যক্ষ হবে, কোনটা হবে বলেন। কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? কমেন্টে জানান। দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য, শোনার নিকট প্রদত্ত সাক্ষ্য, গৌণ সাক্ষ্য, অবস্থাগত সাক্ষ্য। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন। দ্য এভিডেন্স অ্যাক্টের 60 ধারা অনুযায়ী দ্য ওরাল এভিডেন্স মাস্ট বি কি হবে? ডিরেক্ট হবে, সার্কামস্টেন্সিয়াল হবে, নাকি ইনডিরেক্ট হবে? কমেন্টে জানান। মৌখিক সাক্ষ্য সরাসরি হবে, এই বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে? কমেন্টে জানান। সবগুলো বিষয় পারবেন। তাহলে আমরা এই ওরাল এভিডেন্সের নিয়ে 2টা সেকশন আমরা দেখলাম, একটা হচ্ছে 59, একটা হচ্ছে 60। তাহলে একটা বিষয় আমরা 59-এর মধ্যে একটা ক্লু পেয়েছি, সব ক্ষেত্রে আমরা মৌখিক সাক্ষ্য দিতে পারবো, কিন্তু একটা জায়গায় মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, সেটা হচ্ছে কন্টেন্ট অফ ডকুমেন্ট, দলিলের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই। তাহলে এবার আমরা দেখে নিতে চাই, তাহলে দালিলিক বিষয়ে সাক্ষ্যটা কি হবে। যেহেতু কন্টেন্ট অফ ডকুমেন্ট নিয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, তাহলে আমরা এখন দলিল নিয়ে আমরা কি করব? এই দলিল নিয়ে কি করব, এটার জন্য আলাদা একটা চ্যাপ্টার করেছে 61 থেকে 73, এটা আমরা আলাদাভাবে দেখে নিব। 61 থেকে 73 এটা একটা আলাদা চ্যাপ্টার, আমরা এখন সেটা দেখে নিব। যেহেতু মৌখিক সাক্ষ্য দিয়ে এটা প্রমাণ করা যাচ্ছে না, এটার বিধানটা ভিন্ন রকম, টোটালি ডিফারেন্ট রুলস। কারণ এখানে সেকশন 59-এ বলা আছে মৌখিক সাক্ষ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট আপনি দিতে পারবেন না, এখানে দিতে হবে আপনাকে অন্য ধরনের সাক্ষ্য। কি সাক্ষ্য এটা আমরা জানি না, এখন আমরা দেখে নিব সেটা কি। তাহলে আমরা নতুন আর একটা টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে 61 থেকে স্টার্ট করে 73। এখানে যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো আছে, এগুলোতে কিভাবে আপনি সাক্ষ্য প্রমাণ দিবেন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দিস ইজ দ্য ডকুমেন্টারি এভিডেন্স। দেখে নি কি কি বিষয় আছে। সেকশন 61 নাম্বার 1, সেকশন 61-এ কি বলা আছে, সেকশনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট মাস্ট বি প্রুভড আইদার বাই প্রাইমারি অর সেকেন্ডারি এভিডেন্স। তাহলে আপনি যে কোনো একটা দলিল যদি প্রমাণ করতে চান, দালিলিক বিষয়, আপনাকে সেটা প্রমাণ করতে হবে হয় প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে অথবা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে, হয় প্রাইমারি না হয় সেকেন্ডারি। এই 2টা এভিডেন্সের মাধ্যমে আপনি যে কোনো একটা দলিলের বিষয়বস্তু আপনি কি করতে পারবেন, প্রমাণ করতে পারবেন। এই কথাটা বলা আছে 61-এ। তাহলে একটা দলিল প্রমাণ করা যেতে পারে 2টা ওয়েতে, হয় প্রাইমারি এভিডেন্স না হয় সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারি শব্দটা দেখার আগেই আপনার দেখে সাথে সাথেই বুঝে গেছেন প্রাইমারি মানে যেটা প্রথম। এখন কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, প্রথমে নাম্বার 1 না পেলে 2, আগে নাম্বার 1টা দেখব। কখন নাম্বার 1
না পারলে দেন আমরা নাম্বার 2-তে যাইতে পারবো, সেটাও আমরা দেখব। তাহলে আসেন আবার স্টেপ বাই স্টেপ আমরা একটু সামনে যাই। তাহলে সেকশন 61-এ যেটা বললো, দুইটা ওয়েতে আমরা কন্টেন্ট অফ ডকুমেন্টস প্রমাণ করতে পারবো। তাহলে কন্টেন্ট অফ ডকুমেন্টস মে বি প্রুভড বাই আইদার প্রাইমারি অর সেকেন্ডারি এভিডেন্স। তাহলে সেকশন 61 আমরা দেখলাম। এরপর আমরা বিষয়টা দেখে নেব, সেটা হচ্ছে 62 ধারার মধ্যে প্রাইমারি এভিডেন্স কি, এটার সংজ্ঞাটা দিয়ে আছে। হোয়াট ইজ প্রাইমারি এভিডেন্স? প্রাইমারি এভিডেন্স বলতে তারা কি বোঝাচ্ছে, এই সংজ্ঞাটা দিয়ে আছে সেকশন 62-তে। আমরা যদি দেখি, প্রাইমারি এভিডেন্স মিনস দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। যে দলিলটা নিয়ে কোর্টে আপনি কথা বলতে চাচ্ছেন, যে দলিল, যে ডকুমেন্টটা নিয়ে, এই ডকুমেন্টটাই বলা হচ্ছে ডকুমেন্ট ইটসেলফ। এই ডকুমেন্টটা, যে ডকুমেন্টটা নিয়ে কথা বলছেন, হুবহু এই ডকুমেন্টটাই আপনি কোর্টে সাবমিট করবেন। কি জন্য? কোর্ট এটা দেখবে। ফর দ্য বলা হচ্ছে ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। এখানে ওয়ার্ড যেভাবে লিখেছে আমরা সেভাবে লিখছি, ইন্সপেকশন অফ দ্য কোর্ট। তাহলে ডকুমেন্ট যেটা নিয়ে কথা হচ্ছে সেটাই যদি আমি কোর্টে যদি কি করি, সাবমিট করি, সেটাই যেটা আমি আর আপনি লিখেছি সেটাই, এটা যদি আমরা কোর্টে সাবমিট করি, এই বিষয়টাকে বলা হচ্ছে প্রাইমারি এভিডেন্স। তবে এটাতে দুটা ব্যাখ্যা দিয়েছে ওনারা, ব্যাখ্যা নাম্বার 1, ব্যাখ্যা নাম্বার 2। অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা একাধিক ডকুমেন্ট তৈরি করি। যেমন ধরেন বাটোয়ারা মামলা। আমরা না, সকিনারা হচ্ছে 3 বোন। তাহলে 3 বোন মিলে, 3 বোন ধরেন হচ্ছে 2 ভাই। তাহলে 3 বোন 2 ভাই মিলে তারা একটা বাটোয়ারার দলিল করলো। বাটোয়ারা দলিলতে বুঝেন, এটা নিয়ে ব্যাখ্যা দিতে পারবো না। এটা দিয়ে যারা বুঝবেন না তারা গুগল থেকে দেখে নেবেন হোয়াট ইজ বাটোয়ারা দলিল। একটা বাটোয়ারা দলিল করলো, মানে তাদের বাপের সম্পত্তিগুলো কে কোথায় পাবে, কে কতটুকু নিবে, এটা কে নিবে, এটা কে নিবে, এটা কে নিবে, এভাবে তারা একটা বাটোয়ারা দলিল করলো। এখন বাটোয়ারা দলিল করার পরে এখন এই দলিলটা কে রাখবে? এটা কি সকিনা রাখবে, নাকি মর্জিনা রাখবে, নাকি সাদিয়া রাখবে? এটা নিয়ে মারামারি, চুলাচুলি, চলে যে যুদ্ধ সেটাকে বলে চুলাচুলি। ঠিক আছে? তাহলে নাকি 2 ভাই রাখবে। তখন তারা কি করলো, বাটোয়ারা দলিল, একই দলিল 5টা করে করলো, মোট 5টা রেডি করলো একই রকম। তাহলে এই 5টা দলিলের যে কোনো একটা এখানে সাবমিট করলে হয়ে যাবে। এগুলো সবগুলো হচ্ছে কি প্রাইমারি এভিডেন্স। ওকে। আবার অনেক সময় আমরা একটা দলিলের কাউন্টার পার্ট রেডি করি। ঠিক আছে? এইরকমও হয়, কাউন্টার পার্ট রেডি করা। আমি আর আপনি হচ্ছে পক্ষ। তাহলে আমার একটা কপি, আপনার একটা কপি। এটাতে আমার সিগনেচার আছে, ওটাতে আপনার সিগনেচার আছে, কাউন্টার পার্ট কপি। এগুলো সেখানে আসবে। এখানে আমরা সেটা ইউনিফর্ম প্রসেসের কথা বলা আছে। ইউনিফর্ম প্রসেসের মধ্যে অন্য উদাহরণ দেওয়া যাবে। ইউনিফর্ম প্রসেস, আচ্ছা, প্রথমটা হচ্ছে যেটা, সেটি হচ্ছে সেভারেল পার্ট করেছি, এই যে 3 ভাইয়ের জন্য সেম, এগুলো সবগুলো হচ্ছে প্রাইমারি এভিডেন্স। 2 নাম্বার হচ্ছে ইউনিফর্ম প্রসেস। এটা কিরকম? যেমন ধরেন আজকে দৈনিক প্রথম আলো বের হলো, তাহলে দৈনিক প্রথম আলো আমার বাসায় যেটা আসছে সেটা, আপনার বাসায় যেটা গেছে সেটা, এগুলো সবগুলো কিন্তু সেম, কারণ এগুলো ইউনিফর্ম প্রসেস আসছে। এগুলো সবগুলো হচ্ছে প্রাইমারি এভিডেন্স। আমারটা যদি প্রমাণ করা যায়, আপনারটা দিলেও হয়ে যাবে, কারণ আমারটা যে পথ দিয়ে আসছে আপনারটাও সেই পথ দিয়ে আসছে। ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে ইউনিফর্ম প্রসেসে আসছে। এরকম ইউনিফর্ম প্রসেসে যেগুলো আসছে সেগুলো হচ্ছে সব ওয়ে। আপনি একটা ফ্ল্যাকার্ড কোর্টে প্রমাণ করতে চাচ্ছেন, যেখানে লেখা আছে আমার ভাই তোমার ভাই। ঠিক আছে? আমরা এখনো মরি নেই। ঠিক আছে? গাছের গায়ে বান্দর, আমার ভাই সুন্দর। আপনি একটা ফ্ল্যাকার্ড দেখাতে চাচ্ছেন, তো ফ্ল্যাকার্ড তো একটা মুদ্রণ করি নেই, অনেকগুলো করছি না? তাহলে এটা দেখালেও যে কথা, আপনারটা দেখালেও সেম কথা, কারণ এগুলো ইউনিফর্ম প্রসেস আসছে। এগুলো সবগুলো হচ্ছে প্রাইমারি এভিডেন্স। ঠিক আছে? কোনটা প্রাইমারি? বন্টক নয়, বন্টন। বন্টক না, বন্টন। আমি বাটোয়ারা দলিল আর কি, এটা পার্টিশন ডিড। তাহলে সেকশন 62-তে আমরা বলেছি প্রাইমারি এভিডেন্স মানে কোনটা? প্রাইমারি এভিডেন্স মিনস দ্য ডকুমেন্ট ইটসেলফ প্রডিউসড ফর দ্য ইন্সপেকশন অফ দ্য কোর্ট। ইংলিশটা ভালো করে দেখে নেবেন। তাহলে ওই দলিলটাই কোর্টে সাবমিট করা। অনেক সময় দলিল 4-5টা হয় একই রকম, এগুলো যে কোনো একটা সাবমিট করলে হয়ে যাবে। এটাকে আমরা বলি প্রাইমারি এভিডেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রশ্নগুলো একটু দেখে নেবেন। মোস্ট ইম্পর্টেন্ট বার কাউন্সিল আসছে, জুডিশিয়ারিতে আসছে। এবার আমরা দেখে নিব হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো। প্রাইমারিতে আমরা বুঝে গেছি, তাহলে কোনগুলোকে বলবো মাধ্যমিক। তাহলে আমরা সেকশন 61-এ দেখেছি একটা ডকুমেন্ট প্রমাণ করা যাবে 2টা ওয়েতে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি কোনটা, হোয়াট ইজ প্রাইমারি, এই বিষয়টার সংজ্ঞাটা আমরা দেখলাম সেকশন 62-তে কোনটা প্রাইমারি। এবার আমরা সেকশন 63-তে আমরা দেখব কোনটা সেকেন্ডারি, এই বিষয়টা বলা আছে সেকশন 63-তে কোনটা সেকেন্ডারি সেটা বলা আছে। সেকশন 63 যদি দেখি কোনটাকে আমরা সেকেন্ডারি বলবো। ঠিক আছে? সেকেন্ডারি কোনটা? নাম্বার 1 মাধ্যমিক সাক্ষ্য অর্থ কোনটা?
নাম্বার 1, বর্ণিত বিধানাবলী অনুসারে প্রদত্ত জাবেদা নকল, এটাকে বলি সার্টিফাইড কপি। এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। সার্টিফাইড কপি নিয়ে আশা করি অনেকেরই ধারণা আছে। আমার একটা দলিল আছে কোর্টে বা ইয়াতে রেকর্ড রুমে, আমি আমার প্রপার্টিটা আপনাকে সেল করেছিলাম, সেল করার পরে এটা কিন্তু রেকর্ড রুমে কি আছে, এটা একটা কপি সংরক্ষণ করা আছে হুবহু। এখন ধরেন কোনো একটা সময় আপনার দরকার অথবা আপনার ছেলের দরকার, ওনারা কিন্তু রেকর্ড রুম থেকে গিয়ে ওখান থেকে কপি নিতে পারবে। ওনাদেরকে তো মেইন কপি দিবে না, মেইন কপি তো আমাকে দিয়ে দিয়েছে, যারা এক্সিকিউশন করেছে, দলিল সম্পাদন করেছে ওনাদেরকে দিয়ে দিয়েছে। ওখানে যেটা সংরক্ষণ করা আছে, লেখা আছে, ওখান থেকে দেখে দেখে ওনারা একটা কপি দিবে। এটাকে আমরা বলি সার্টিফাইড কপি। ঠিক আছে, এরকম যে কোনো একটা দলিলের আপনি কি নিতে পারবেন, কপি নিতে পারবেন, সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি কিভাবে নেবেন, এটা একটা প্রসেস আছে, এটা একটা ওয়ে আছে, এটা একটা ডিফারেন্ট থিং। তাহলে সেকেন্ডারি এভিডেন্স মানে কি, যেটা মেইন দলিল সেটার যদি কোনো জাবেদা নকল যদি আপনি নেন, সার্টিফাইড কপি যদি নেন, এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স নাম্বার 1। তাহলে এটার মাধ্যমেও আপনি প্রমাণ করতে পারবেন। ঠিক আছে, এটার মাধ্যমেও আপনি একটা ডকুমেন্ট প্রমাণ করতে পারবেন। এখন আপনার মাথায় আবার ঘুরপাক খাচ্ছে, আমি প্রাইমারি দিব না সেকেন্ডারি দিব। একটা জিনিস মাথায় রাখবেন, অলওয়েজ প্রাইমারি দিবেন। তাহলে প্রাইমারি যদি আপনার হাতে যদি না থাকে, তখন সেকেন্ডারি চিন্তা করবেন। ঠিক আছে, এটাকে আমরা বেস্ট এভিডেন্সের একটা রুল আছে, সবসময় আপনাকে দিতে হবে ওরাল এভিডেন্স দিতে হবে ডিরেক্ট। এটা হচ্ছে বেস্ট, উৎকৃষ্ট বলি ওটাকে আমরা। দলিলের ক্ষেত্রেও অলওয়েজ আপনাকে দিতে হবে যেটা প্রাইমারি ডকুমেন্ট ইটসেলফ। আপনি সেকেন্ডারি কখন দিবেন, যখন প্রাইমারি আপনি দিতে পারছেন না, অথবা আইন আপনাকে সুযোগ দিয়েছে সেকেন্ডারি দেওয়ার জন্য। আদারওয়াইজ আপনাকে অলওয়েজ দিতে হবে প্রথমটা, প্রাইমারি দিতে হবে। ঠিক আছে, দুইভাবে প্রমাণ করা যায়, হয় প্রাইমারি দিয়ে, না হয় সেকেন্ডারি দিয়ে। অলওয়েজ প্রাইমারি দিয়ে দিবেন, এটা হচ্ছে নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা চাইলে সেকেন্ডারি দিতে পারবো। এখন আগে আমার জানতে হবে কোনটা সেকেন্ডারি। এই সার্টিফাইড কপির মাধ্যমে যদি আপনি দেন, সেটা হচ্ছে সেকেন্ডারি। এটা হচ্ছে সেকেন্ডারি একটা ওয়ে। আরও কিছু সেকেন্ডারি ওয়ে আছে, আপনি আরও কিছু ওয়েতে সেকেন্ডারি দিতে পারবেন। ঠিক আছে, দলিলের ফটোকপি। তারপরে বলা হচ্ছে মূল দলিল হতে এরূপ যান্ত্রিক উপায়ে প্রস্তুত নকল, যাতে নকলের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ঠিক আছে, আপনি হচ্ছে মূল দলিল থেকে ফটোকপি করছেন, মূল দলিল হতে প্রস্তুত করা, অথবা মূল দলিলের সাথে মিলিয়ে লিখেছেন। একটা দলিল আছে আপনার সামনে, ওটা থেকে দেখে দেখে আরেকটা লিখছেন। কোন দলিলের প্রতিলিপি যে পক্ষ উক্ত দলিলের সম্পাদন করে নাই, তার বিরুদ্ধে তাহা ব্যবহারের ক্ষেত্রে যে ব্যক্তি নিজে কোনো দলিল দেখেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু আন্ডারলাইন করেন। যেই ব্যক্তি নিজে কোনো দলিল লিখেছে, তা দেখেছে, তার দেওয়া উক্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরণ। তাহলে আপনি একটা দলিল লিখতে দেখেছেন অথবা দেখেছেন, আপনি যদি কোর্টে এসে যদি বলেন যে মাননীয় আদালত দলিল এরকম ছিল, আমি এরকম দেখেছি, এটা কিন্তু সেকেন্ডারি এভিডেন্স। সেকেন্ডারি আপনার হচ্ছে এভিডেন্স, এটাও কিন্তু একটা গৌণ সাক্ষ্য বলা হয়, এটাও মাধ্যমিক সাক্ষ্য। তাহলে সার্টিফাইড কপি যদি দেন, সেটাও সেকেন্ডারি। তারপরে ফটোকপি যদি দেন, সেটাও সেকেন্ডারি। তারপর অপোজিট কাউন্টার ধরেন দেখে দেখে আরেকটা লিখছি আমি, সেটাও হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। যেই ব্যক্তি দলিল দেখেছে, ওই দলিল নিয়ে সেই যদি কোর্টে এসে যদি মুখে কিছু যদি বলে, এই মৌখিক সাক্ষ্যটাও কিন্তু সেকেন্ডারি এভিডেন্স অ্যাজ টু কন্টেন্ট অফ ডকুমেন্ট। এটা কিন্তু মৌখিক ঠিক আছে, বাট এটা একটা সেকেন্ডারি এভিডেন্স কি সম্পর্কে, কন্টেন্ট অফ ডকুমেন্ট সম্পর্কে। এটা মৌখিক সাক্ষ্য ঠিক আছে, কিন্তু এটা মৌখিক সাক্ষ্য হিসেবে কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে সেকেন্ডারি এভিডেন্স সম্পর্কে অ্যাজ টু কন্টেন্ট অফ ডকুমেন্ট। ওকে, দলিল সাবমিট করার ক্ষেত্রে প্রাইমারি বা সেকেন্ডারি এভিডেন্স কি 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 বেরি করে নাকি? বেরি করে না। আপনি তো প্রাইমারি এভিডেন্স কখন দিবেন, সেকেন্ডারি এভিডেন্স কখন দিবেন, এটা তো আগে জানতে হবে। এটা তো আমি একটু আগে বললাম, কোথায় প্রাইমারি দিবেন, কোথায় সেকেন্ডারি দিবেন, কোথায় সবসময় প্রাইমারি দিবেন, কিন্তু কোথায় সেকেন্ডারি দেওয়া যাবে এটা তো আমরা এখনো পড়িনি। আমরা এখন এমনি জাস্ট দেখে নিচ্ছি যে কোনটাকে সেকেন্ডারি বলা হয়, সেকেন্ডারি এভিডেন্স কী ধরনের হইতে পারে, এটা আমরা দেখে নিচ্ছি। এখন আমরা দেখব কখন আমরা সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে, সেটা আমরা দেখব। নর্মালি প্রাইমারি দিবেন, সেকেন্ডারি কখন দেওয়া যাবে এটা এখন আমরা দেখব। তাহলে সেকশন 63 আমরা দেখলাম, এখানে অনেকগুলো বিষয় বলা আছে, যেমন সেকেন্ডারি কোনটা সার্টিফাইড কপি হইতে পারে, কপি ইজ মেড ফ্রম দ্য অরিজিনাল বাই মেশিন, কপি ইজ মেড ফ্রম দ্য অরিজিনাল। তারপরে হচ্ছে কাউন্টার পার্ট অফ ডকুমেন্টস এগেইনস্ট দ্য পার্টিস হু ডিডন্ট এক্সিকিউট ওরাল অ্যাকাউন্টস অফ দ্য কন্টেন্টস হু হ্যাজ হিমসেলফ সিন ইট। ওকে, বিষয়গুলো আমরা দেখলাম, পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। তারপরে এখানে অনেকগুলো বিষয় নিয়ে হয়তো আপনাদের একটু অস্পষ্টতা থাকতে পারে, আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করবেন, আমি সেটা ক্লারিফাই করবো। অনেকগুলো প্রশ্ন আমি আসলে এক্সপ্লেনও করছি না, করলে আমাদের ক্লাস কিন্তু সারা রাত শেষ হবে না।
আর অনেকগুলো বিষয় আছে, ইতিমধ্যে আমরা অনেকক্ষণ ক্লাস কিন্তু পার করে ফেলেছি, এই জন্য আমরা কয়েকটা সেকশন একটু স্পিডে যাব। অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। কপি ইজ মেড ফ্রম দ্য অরিজিনাল, এটা হচ্ছে জাস্ট ফটোকপি বলতে পারেন, ঠিক আছে। অরিজিনাল থেকে যে বিষয়গুলো আমরা বের করি, ধরেন ফটোকপি থেকে ফটোকপি না, ফটোকপি থেকে ফটোকপি না, এটা হচ্ছে অরিজিনাল থেকে ফটোকপি। ফটোকপি থেকেও কিন্তু ফটোকপি করা যায়, ফটোকপি থেকে ফটোকপি এটা কিন্তু অন্য বিষয়, এটা হবে না। ফটোকপি থেকে ফটোকপি, আচ্ছা এটাও হবে, এটাও সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাউন্ট হবে, কিন্তু অরিজিনাল আপনার হচ্ছে কপিজ ফ্রম দ্য অরিজিনাল বললে মেন যেটা কপি আছে সেখান থেকে ফটোকপিটাকে বোঝায়। আরও কিছু প্রশ্ন করেছে 62 এবং সেকশন 63 ফটোকপি, এটা একটু আপনি আমাকে এটা আমি রিপ্লাই করব। আর অনেকগুলো সই মুহুরি নকল কি, আর অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। কার্বন কপিকে সেকেন্ডারি, হ্যাঁ এটা সেকেন্ডারি এভিডেন্স। ডুপ্লিকেট কপি বলতে পারেন, কার্বন কপির কথাও আসে, এটাও একটা সেকেন্ডারি এভিডেন্স, ঠিক আছে। কার্বন কপি, তাহলে কার্বন কপির এখানে ফুয়াদ হাসান গালিব যে প্রশ্নটা করেছে এটা কার্বন কপির সাথে আপনি সে রিলিভেন্ট বলতে পারে, ঠিক আছে। আর একটা বেনজির আঞ্জুম একটা প্রশ্ন করেছে 62 ব্যাখ্যা 2 এর সাথে সেকশন 63 ফটোকপির বিষয়টা। 62 যেটা, এটা কিন্তু ফটোকপি না, এটা ওই যে ইউনিফর্ম প্রসেসে যেটা আসছে আমরা বলেছি, যে প্রথম আলোর কথা বলেছে, আপনার বাসার প্রথম আলো আর আমার বাসার প্রথম আলো কিন্তু সেম, ঠিক আছে। এটা হচ্ছে ওই বিষয়টা। আর এখানে যেটা বলেছি এটা হচ্ছে আপনার ফটোকপি বলতে পারেন, কার্বন কপি বলতে পারেন, এই বিষয়গুলো। ওকে, এবার আমরা আর একটা বিষয়ে যাব যেটা হচ্ছে 64 এবং 65 মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই জায়গায় এসে একটু আমরা স্পিডে যাব, কারণ এখানে মোটামুটি সহজ বিষয়গুলো আছে। 64 এর সাথে আমরা লিঙ্ক আপ করে পড়বো 65। 64 যে বিষয়টা বলা আছে, আপনি সবসময় কি দিতে পারবেন না, আপনাকে সবসময় প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিলগুলো প্রমাণ করতে হবে। ডকুমেন্ট মাস্ট বি প্রুভড বাই প্রাইমারি এভিডেন্স, আপনাকে অলওয়েজ ডকুমেন্ট প্রমাণ করতে হবে প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে, এই কথাটা বলা আছে 64-এ। তাহলে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে প্রমাণ করতে হবে আপনার হচ্ছে প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে, আপনার হচ্ছে প্রমাণ করতে হবে, এটা আপনাকে অলওয়েজ করতে হবে। প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে আপনি একটা ডকুমেন্টস কি করবেন, আপনার প্রমাণ করবেন, এটাই হচ্ছে রুল। তবে কিছু ব্যতিক্রম আছে, কোন ক্ষেত্রে আপনি সেকেন্ডারি দিতে পারবেন এই বিষয়টা বলা আছে 65-এ। মোস্ট ইম্পর্টেন্ট, রিটেন পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ 65। আমরা একটু দেখে নিই কোন কোন ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। নাম্বার ওয়ান, দলিলটি যার বিপক্ষে প্রমাণ করতে হবে তার আয়ত্ত আছে। এখন আমি এটা প্রমাণ করতে হবে আপনার বিপক্ষে, আপনি বলতেছেন যে এখানে কোনো ধরনের দলিল হয় নাই, আমার জায়গা আমার আছে, কিন্তু এটা যে আপনার বাবা আমাকে বিক্রি করেছে এটা তো আপনি জানেন না। তাহলে সেই ক্ষেত্রে এখন দলিল তো আপনার কাছে, আমার কাছে না, এটা আপনার আব্বার কাছে ছিল, আপনি নিয়ে ফেলেছেন। তখন আমি কি করব, তখন আমাকে দিতে হবে সেকেন্ডারি এভিডেন্স, কারণ অরিজিনাল কপি আমার কাছে নাই। তবে আচ্ছা, নাম্বার ওয়ান। তবে এক নাম্বারের ক্ষেত্রে আরেকটা কথা আছে, এখন দলিলটা তো আপনার কাছে ঠিক আছে, কিন্তু আপনাকে সাবমিট করার জন্য কোর্টে আমাকে কিন্তু একটা নোটিশ দিতে হবে। আপনি নোটিশ দেওয়ার পরও যদি সাবমিট না করেন তখন আমি সেকেন্ডারি এভিডেন্স দিব। তাহলে কখন সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে, যে ক্ষেত্রে মূল দলিলটা হচ্ছে অপোজিট পার্টির হাতে, এখন আপনি তো সেটা সাবমিট করবেন না। আপনি সাবমিট না করলেও আপনাকে কিন্তু একটা নোটিশ দিতে হবে আমাকে। নোটিশ দেওয়ার পরও যদি সাবমিট না করেন তখন আমি সেকেন্ডারি এভিডেন্স দিব, ঠিক আছে। আমি বুঝাইতে পেরেছি। তখন এখন আপনার প্রশ্ন হইতে পারে নোটিশ দেওয়ার নিয়মটা কিরকম, এটা আমরা একটু পরে বলবো। তাহলে কখন সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে, যদি দলিলের কপিটা আপনার হাতে থাকে, অপোজিট পার্টির হাতে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দলিলটা যার বিপক্ষে প্রমাণ করতে হবে উনি এটা লিখিতভাবে স্বীকার করে ফেলেছে। উনি যখন রিটেন স্টেটমেন্ট দিয়েছে কোর্টে, সেখানে বলে দিয়েছে যে এই ধরনের একটা দলিল আছে, তাহলে দলিল তখন আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। 3 নাম্বার, মূল দলিলটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম হইতে পারে, সেক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যাবে। মূল দলিলটা সহজে স্থানান্তর করা যাচ্ছে না, ধরেন এটা একটা সীমানা প্রাচীর, এমন হইতে পারে না, সীমানা প্রাচীর কিন্তু একটা দলিল, ডকুমেন্ট। হোয়াট ইজ ডকুমেন্ট, এটা আমরা পড়েছি, কিন্তু শুধু যে কাগজে লিখা থাকলে দলিল সেটা না, অনেক ধরনের ডকুমেন্ট হইতে পারে। একটা ধরেন নাম ফলক, এটাও কিন্তু একটা ডকুমেন্ট। এখন যদি এটা ট্রান্সফারেবল যদি না হয়, সেই ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। তারপরে মূল দলিলটি যদি সরকারি দলিল হয়, অনেকগুলো সরকারি দলিল আছে যেগুলো আপনি সেকেন্ডারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে পারেন। এখন প্রশ্ন হইতে পারে সরকারি দলিল কি, এটা আমরা একটু পরে বলবো সরকারি দলিল কি। তারপরে মূল দলিলটি যদি জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহারের নিয়ম থাকে, কিছু কিছু দলিল আছে যেগুলো সার্টিফাইড কপি দিলে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সার্টিফাইড কপি দিতে পারবেন। এখন এই জায়গায় প্রশ্ন আসতে পারে কোনটা সার্টিফাইড কপি দ্বারা হবে, একটু পর আলোচনা করবো আমরা সেই বিষয়গুলো, একটার পর একটা আসবে। তারপরে মূল দলিলে এমন আরো অনেক দলিলের বিবরণ পাওয়া যায় যাতে এর প্রাসঙ্গিক অংশ পরীক্ষা করে দেখা আদালতের জন্য সুবিধাজনক নয়, তখন যে কোনো একজন এক্সপার্ট দ্বারা দেখিয়ে ওনার স্টেটমেন্টটা কোর্টে দিলে হয়ে যাবে। তাহলে
কোন কোন ক্ষেত্রে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবেন এটা ভেরি মাচ ক্লিয়ার। নাম্বার 1, মূল দলিলের কপি অপোজিট পার্টির হাতে, ওনাকে নোটিশ দিয়েছি এটা করে দেওয়ার জন্য, তারপরেও সে দেয় নাই, তখন আমি দিব সেকেন্ডারি এভিডেন্স। হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যেখানে দলিলের বিষয়টা অপোজিট পার্টি অলরেডি স্বীকার করে ফেলেছে, অ্যাডমিট করে ফেলেছে রিটেন স্টেটমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। যেখানে দলিলের এটা ট্রান্সফারেবল না, যেখানে জাবেদা সার্টিফাইড কপির মাধ্যমে প্রমাণ করার সুযোগ আছে, যেখানে দলিলটা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। আদারওয়াইজ প্রত্যেকটা কন্টেন্ট অফ ডকুমেন্ট শ্যাল বি প্রুভড বাই দ্য প্রডিউসিং প্রাইমারি এভিডেন্স, এই কথাটা বলা আছে সেকশন 64। তাহলে সেকশন 64-এ যে বিষয়টা বলা হচ্ছে, কন্টেন্ট অফ ডকুমেন্ট সবসময় আপনাকে প্রমাণ করতে হবে বাই প্রাইমারি এভিডেন্স। কিন্তু সেকশন 61-এ আমরা কি পড়েছিলাম, সেখানে বলা ছিল কন্টেন্ট অফ ডকুমেন্ট মে বি প্রুভড বাই প্রাইমারি অথবা সেকেন্ডারি, এটা বলা ছিল, হয় প্রাইমারি দিবেন না হয় সেকেন্ডারি দিবেন। 64-এ বলা হচ্ছে অলওয়েজ আপনাকে দিতে হবে প্রাইমারি, তবে কিছু ব্যতিক্রম আছে যেখানে আপনি সেকেন্ডারি দিতে পারবেন। কোন ক্ষেত্রে সেকেন্ডারি দিতে পারবো, এটা 65-এ একটা তালিকা আমাদেরকে তারা দিয়েছে, এটা আমরা একটু আগে দেখলাম। কোনটা সেকেন্ডারি সেটা আমরা দেখেছি 63-তে, একটু আগে আমরা সেটা আলোচনা করেছি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। তাহলে আমরা সেকশন 63 এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি, 65 পর্যন্ত আমরা আলোচনা করেছি। এবার আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে সেকশন 66। সেকশন 66টা একটু বলে ফেলি, কারণ 65-এ আমরা বলেছি তাকে কি দিতে হবে, প্রথমে নোটিশ দিতে হবে। তাকে কি দিতে হবে, নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পরও যদি সেই যদি কি না করে, কোর্টে যদি সাবমিট না করে, তখন আপনি সেকেন্ডারি এভিডেন্স দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তাহলে তাকে কি দিতে হবে, আপনার নোটিশ দিতে হবে। এখন এখানে একটা বিষয় আছে, নোটিশ দেওয়ার কিছু নিয়মাবলী আছে, সেটা বলা আছে সেকশন 66-এ। তাহলে নোটিশের বিষয়টা কিরকম, নোটিশ হচ্ছে তাকে অথবা তার লয়ারকে আপনি নোটিশ দিবেন, সেটা যাতে সে কোর্টে সাবমিট করে, এটা সেকশন 66-এ বলা আছে। পূর্বে নোটিশ না দিলে আপনি মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবেন না, আগে আপনাকে তাকে নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পরও যদি সে সেটা সাবমিট না করে, তখন সেকেন্ডারি দিবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে নোটিশ দেওয়ার দরকার নেই, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে নোটিশ দেওয়ার কি নাই, দরকার নেই। কোন কোন ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নেই, এগুলো এখানে বলা আছে। যে দলিল প্রমাণ করতে হবে তার নিজেই একটা নোটিশ, ওটা নিয়ে মামলা, দলিলটা ভুয়া দলিল, ফ্রড, ভুয়া দলিল, এই আপনার দলিল বাতিল মামলা চেয়েছে, দলিল ভুয়া মর্মে ঘোষণা করা হোক, এখন দলিলটাই তো একটা মামলার বিষয়, সেই ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নেই। যে ক্ষেত্রে মামলার প্রকৃতি বিবেচনার বিরুদ্ধ পক্ষ অবশ্যই কথা জানে যে দলিলটি তাকে দাখিল করতে হবে, ঠিক আছে। এখন যদি বিরুদ্ধ পক্ষ যদি দাবি করে সেটা, এখন আমি দাবি করছি ইনহেরিটেন্স, এখন সে বললো না এটা আমি আপনার বাবা থেকে কিনেছি, তো আপনি যদি আমার বাবা থেকে কিনেন, আপনি যে আমার বাবা থেকে কিনছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে না, দলিলটা এনে, সেই ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নেই, এটা তো আপনাকে সাবমিট করতে হবে। তারপরে সে অলরেডি আপনার হচ্ছে পাবলিশ করেছে, বিরুদ্ধ পক্ষ দলিলটা হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে, সে বলেছে আমার কাছে ছিল, আমি তো হারিয়ে ফেলেছি, এই বিষয়গুলোর ক্ষেত্রে নোটিশ দেওয়ার দরকার নেই। 65-বি আমি দেখেছি, আমি পড়াবো, টেনশনের কোনো কারণ নাই, অস্থির হওয়া যাবে না, স্টেপ বাই স্টেপ যাবে, কোন ক্ষেত্রে কোনটা বলবো স্টেপ বাই স্টেপ যাবে, ঠিক আছে। সবগুলো পড়ানোর তো একটা স্ট্র্যাটেজি আছে, কোন সময় কোনটা খাবো, কোনটা আগে হবে আমাদের, এটা নিয়ে অনেক প্রশ্ন, প্রেম আগে না বিয়ে আগে, এগুলো এই বিতর্কে আমরা যেতে চাই না, তবে লয়ের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমরা যাব। আচ্ছা যাই হোক, এবারে আমরা আর কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তার আগে আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লেক্স বিষয়গুলো নিয়ে আশা করি আলোচনা আমরা করে ফেলেছি। সেকশন 67 থেকে আলোচনার বিষয়টা দেখেন তো ডিফারেন্ট, 67, 68 এগুলোর ক্ষেত্রে আলোচনার বিষয়টা আপনার হচ্ছে একটু ডিফারেন্ট আছে, এগুলো একটু আগে একটু মুখে বলে ফেলি। 67-এর বিষয়টা এটা একটু দেখেন। আচ্ছা ধরেন একটা দলিল হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা দলিল হচ্ছে, তাহলে দলিলের বিষয়বস্তু কি, আমি মিস্টার এ, আমার বাপের নামে, আমার গ্রামের নাম এ, এই সে এসে, এটা হচ্ছে দলিল দাতা, দলিল গ্রহীতা হচ্ছে বি, এই সেই এসে এসে। এবার লেখা শুরু, লিখলাম কি 5 শতক জায়গা 50,000 5 কোটি টাকায় আমি মিস্টার করিমকে দিচ্ছি, এসে আমার টাকা প্রয়োজন হওয়ায় এত দাগে এই সে এই সে এই সে এই সে, পুরা সবগুলা লিখলাম মৌজাতে। লেখার পরে আপনার হচ্ছে এখানে দলিল যারা সম্পাদন করেছে, যারা দলিল লিখেছে, দলিলের পক্ষকে এ এবং বি এখানে কি করেছে, স্বাক্ষর করেছে। তাহলে দলিল লেখার পরে দলিলের পক্ষ যারা আছে, দুই পক্ষ যদি এখানে যদি স্বাক্ষর করে, এটাকে আমরা বলি সম্পাদন, ঠিক আছে। স্বাক্ষরও করতে পারে অথবা টিপসই দিতে পারে, যে কোনো একটা, টিপসই অথবা স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল যখন রেডি হয়ে যায়,
যারা পার্টি আছে তারা যদি এখানে যদি স্বাক্ষর করে অথবা টিপসই দেয়, তখন আমরা সেটাকে বলি সম্পাদন, অথবা সেটাকে আমরা বলি এক্সিকিউশন। এখন দলিলটা রেডি করার পরে এখানে স্বাক্ষর দিতে যারা দেখেছে, সাক্ষী উইটনেস, এই দলিলটা এক্সিকিউশন করার সময় যারা দেখেছে তারা দলিলের কোনো পক্ষ না, কিন্তু তারা দেখেছে, শুনেছে, জেনেছে শুনেছে হলে হবে না, দেখেছে তারা যে এটা রেডি হতে, তখন তারা এখানে সাক্ষী হিসেবে ছিল, এভাবে স্বাক্ষর করেছে, তারা হচ্ছে সাক্ষী। সাক্ষী যখন একটা সম্পাদনকৃত দলিলে এক্সিকিউটেড ডিডে যখন কোনো সাক্ষী যখন স্বাক্ষর করে, তখন এই সাক্ষীদেরকে আমরা বলি অ্যাটেস্টিং উইটনেস। ঠিক আছে, এদেরকে আমরা বলি অ্যাটেস্টিং উইটনেস, সত্যায়নকারী সাক্ষী। তারা দেখেছে দলিলটা সম্পাদন হতে। এই টার্মগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, এই টার্মগুলো একটু বুঝতে হবে। তাহলে একটা দলিলে যখন আপনি পার্টিরা যখন স্বাক্ষর করে, এটাকে আমরা বলি সম্পাদন, এক্সিকিউশন। সম্পাদন হওয়ার পরে যখন যারা সাক্ষী আছে, যারা দলিলটা সম্পাদন হতে দেখেছে, তারা যখন এখানে স্বাক্ষর করে, তখন তারা যখন এখানে স্বাক্ষর করে ফেলে, তখন এই দলিলটাকে আমরা বলি অ্যাটেস্টেড ডিড, সত্যায়িত দলিল, যেখানে সাক্ষীর স্বাক্ষর আছে। যে সাক্ষীর এখানে স্বাক্ষর করেছে তাদেরকে আমরা বলি অ্যাটেস্টিং উইটনেস, প্রত্যয়নকারী সাক্ষী। প্রত্যয়নকারী সাক্ষী যেখানে প্রত্যয়ন করেছে ওই দলিলটাকে আমরা বলি প্রত্যয়নকৃত দলিল। এই টার্মগুলো গুরুত্বপূর্ণ। অ্যাটেস্টিং উইটনেস, অ্যাটেস্টেড ডিড, এক্সিকিউটেড ডিড, এই টার্মগুলো একটু জানতে হবে। এগুলো না বুঝলে একটু প্রবলেমে পড়বেন। তখন কে প্রত্যয়ন করবে, কে সম্পাদন করবে, এটা বুঝবেন কেমনে? তাহলে পার্টি যদি এখানে সিগনেচার করে, এটাকে আমরা বলি সম্পাদন। আর সাক্ষী যদি সিগনেচার করে, এটাকে আমরা বলি অ্যাটেস্টেশন। যে সাক্ষীরা অ্যাটেস্ট করে, সিগনেচার করে, তাদেরকে বলি অ্যাটেস্টিং উইটনেস। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। আমরা আজকে একটু প্রেশার ফিল করছি, আজকে আমরা যাচ্ছি না। আগামীকাল আমরা ইনশাআল্লাহ সেকশন 67 থেকে অ্যাটেস্টিং উইটনেস থেকে আমরা শুরু করব। একটা দলিল যখন আপনি প্রমাণ করতে যাবেন, আমরা দলিল একটা দিলে হয়ে যাবে নাকি? হবে না। তখন আপনি সিগনেচার করেছেন কিনা সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে যারা সাক্ষী আছে তাদেরকে ডাকবো। সাক্ষীকে পাওয়া না গেলে তখন কি করব? এই নিয়মগুলো আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। এবং এখানে ডিজিটাল নতুন কিছু সেকশন অ্যাড করা হয়েছে, সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। আজকে আমরা দেখলাম হচ্ছে সেকশন 66। আগামী ক্লাস আমরা 67 থেকে স্টার্ট করব। 67 থেকে 100 পর্যন্ত আমরা দেখব। তার মানে আমাদের একটা ক্লাস এক্সট্রা হবে আর কি। কোনো সমস্যা নেই, একটা না 3টা এক্সট্রা যদি নিতে হয় আমরা নিব। ওকে, আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।